যে আমি সবার কাছ থেকে এত কিছু পেয়ে নিশ্চয়ই এসেছি। বাবা মা ছিলেন না, ভালো ভালো সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, এমনি এমনি তো দেননি, অনেকের কন্ট্রিবিউশন আছে। তো সেগুলো তো আমি ওনাদের ফেরত দিতে পারবো না, আমি হয়তো এনাদের দিতে পারবো। বিটিভিতে কিভাবে অডিশনটা দিলেন? সত্যিকারের ইন্টারভিউ, সত্যিকারের অডিশনে কিন্তু একটু দিন দুনিয়ার খোঁজ খবর রাখলেই কিন্তু প্রস্তুতিটা হয়ে যায়। 1971 এর কথাটা যদি বলেন। তারপর আমাদের সবাইকে নামালো, 24 জনকে নামিয়ে রাস্তার ধারে ওই একটা মাঠের মতো আছে, ওখানে নিয়ে সবাইকে দাঁড় করালো। আচ্ছা, 24 জনকে। তো একজন গেল বাসে বন্দুক আনতে, তো বললো যে না বন্দুক নাই অথবা গুলি নাই, কি যেন সমস্যা। তখন ওরা ডিসাইড করলো যে জবাই করে আপনাদেরকে। কিন্তু আমি নিজের প্রেজেন্টেশনের প্রশ্ন যখন আসে তখন কিন্তু আমি আমাকে মার্কস বেশি দিই। যখন আমি রেডিওতে পড়ি, আমি নিজে আমার ডেলিভারিকে একটু পছন্দই করি। এমনকি গার্ডিয়ানরা অভিযোগ করেন আমার কাছে, অনুযোগ করেন, ঠিক অভিযোগ না, যে ভাইয়া দেখেন বন্ধুদের সঙ্গে ঠিক মতো কথা বলতে চাই, পারে না, একটা পেন চাইবে এমন ভাবে বলে ঝগড়া লেগে যায়। সালাউদ্দিন ভাই, আমরা আপনার শুরুর গল্পটা শুনতে চাই, যে কোথা থেকে শুরু হলো। আমি বলবো আমার শুরুটা জঙ্গল থেকে হয়েছিল। আসলে আমার সবচেয়ে শক্ত ভাবনা যেটা সবসময় যেটা আমি ভেবে এসেছি, যে আমরা তো আশরাফুল মাখলুকাত, মানে স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ আমরা। তো সুতরাং আমাদের স্রষ্টা যেহেতু সুন্দর, তিনি চান যে তার সৃষ্টি সুন্দর হোক, এবং সৃষ্টির মধ্যে আমরা যেহেতু আবার সর্বশ্রেষ্ঠ, নিশ্চয়ই আমাদের মধ্যে অন্য রকম সৌন্দর্য উনি চাইবেন, যেটা অন্য সৃষ্টি বা অন্য প্রাণীকুল বা যাই বলি তাদের কাছে যত না সৌন্দর্য তার আশা, নিশ্চয়ই আমাদের কাছ থেকে তার চাইতে বেশি আশা। আরেকটা হচ্ছে সৌন্দর্য বলতে আমি মনে করি যে সৌন্দর্য হচ্ছে মানুষের প্রকাশে, এক্সপ্রেশনে। তো এই প্রকাশটা সুন্দর করতে গেলে যেটা আমি ভাবি যে আমাদের ভাষা, কথাবার্তা, চাল চলন, বাহ্যিক আচরণ, এগুলো সুন্দর করতে হবে। এবং এই জন্যই আমি আমার যে প্রোগ্রামটা ওটার নাম দিয়েছি ইটস নাইস টু বি নাইস, হোনিং ইয়োর সফট স্কিলস। হোনিং মানে শার্পনিং। সুতরাং আসলেই তো ইটস নাইস টু বি নাইস। সালাউদ্দিন ভাই, আপনাকে ঢাকা পডকাস্টে স্বাগত। সালাউদ্দিন ভাই, ওয়েলকাম টু ঢাকা পডকাস্ট। মাই প্লেজার। তোমার বেলায় আমি দাঁড়াইনি, আসলে হ্যান্ডশেক করতে হয় দাঁড়িয়ে, তো আমি একটু ভড়কে গেছি, সেই জন্য পরে ঠিক করে নিয়েছি যখন সাদির সঙ্গে। আমরা ভাবছিলাম যে আমরা এখনো বিটিভিতে আছি, আপনাকে দেখে আমরা ভাবছি যে আমরা এখনো বিটিভিতে কিনা, 1990s এ কিনা। হ্যাঁ, আমার মনে আছে ছোটবেলা থেকে যখন আমরা বিটিভি দেখতাম, ফার্স্টে একটা সঙ্গীত চলে আসতো, তারপর টং টং টং, তারপরে আপনাকে দেখতাম। এই ছিল আমাদের বিটিভির যাত্রা। এবং আমার তো মনে হয় যে আমি বিটিভিতে সর্বপ্রথম আপনাকেই দেখেছি। মেবি হতেই পারে। আর তখন আসলে হতো কি, দেশে তো একটাই মাত্র টেলিভিশন ছিল, তখন লোকের আর কি দেখবেন বলো, এটাই দেখতে হতো। আর তখন তো ঘরে ঘরে এরকম অন্যান্য মিডিয়ার কিছু ছিলও না, তাই না? বিনোদন বলো সেটাও বিটিভি, তথ্য বলো বা সচেতনতামূলক যে বিষয়গুলো সেগুলো বিটিভি থেকে আসতো। তার আগে তো অবশ্যই বেতার থেকে আসতো। তবে আমরা যেটা বুঝি যে বেতার এবং টিভি মোটামুটি একইভাবে। টিভি তো আর সব জায়গায় তখন ইলেকট্রিসিটি গিয়ে পৌঁছয়নি, বেতার ব্যাটারিতে চলতো, সেটাও ছিল। তারপরেও বিটিভির অনেক বড় এরিয়া কভার করতো। আমাদের ভালোই লাগতো যখন আমরা পড়ি যে কত লক্ষ লক্ষ, হয়তোবা কোটি লোক আমাদের দেখছেন। একটা দায়িত্বের কথা মনে হতো যে না, আমি এখন যেটা বলবো খুব সাবধানে। ওটা তখন আবার ইটস নাইস টু বি নাইস, ওই ভাবনাটা আমার মধ্যে ছিল না। কিন্তু এমনিতেই মনে হতো যে এতজন লোক দেখছেন, আমি যদি একটা ভুল উচ্চারণ করি ওরা হয়তো ভাববে যে এইটাই শুদ্ধ, তখন এইটাই হয়তো ভাববে যে চর্চায় চলে আসবে। তো সেই রকম একটা দায়িত্ববোধ নিজের উপর দিয়ে রেখেছিলাম। সেই জন্য আমি সবসময় শুদ্ধতার ব্যাপারে সত্যি সত্যি একটু সিরিয়াস ছিলাম। সালাউদ্দিন ভাই, আমরা আপনার শুরুর গল্পটা শুনতে চাই, যে কোথা থেকে শুরু হলো। জীবন্ত শৈশব থেকেই শুরু হয়। শিশুকাল তো মনে নেই, বছর 4 যখন বা 5, তখন আমার মনে আছে যে আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, 9 জন ভাই বোন, 5 ভাই 4 বোন। আচ্ছা। তো তার মধ্যে আমি ভাইদের মধ্যে দ্বিতীয়, মেজদা, আমার মেজো ভাই বলে, মেজদা বলে। তো মেজদার তো অনেক রকম ব্যাপার আছে। শরৎচন্দ্রের মেজদা যেমন কড়াকড়ি করতেন, আমিও নাকি এরকম অনেক ক্ষেত্রে কড়াকড়ি করি, এই জন্য আমার মেজদা নামটা ওরা ইচ্ছে করেই ডাকে। আচ্ছা। তো আমি খুব দুষ্ট ছিলাম,
এবং এখনো অনেক বেদনা জাগে মনে যে মাকে এত কষ্ট দিয়েছি। আর উনি চলেও গেছেন আমাদের ছেড়ে। আমি যখন 9 তখন উনি চলে গেলেন, আমি যখন 20 তখন বাবা চলে গেলেন। সুতরাং আমাদের অনেক মানে কি বলে, ছোটবেলা থেকেই পিতৃমাতৃহীন হয়ে আমি তো আমার ছাত্রদেরকে মাঝে মাঝে বলি যে দেখো, তোমরা তো বাঁধা পথ ধরে হেঁটে এসছো, আমাকে কিন্তু ভাসতে ভাসতে আসতে হয়েছে। বাবা নেই, মা নেই, সবকিছু অনিশ্চিত, তার মধ্যে উঠে আসা কিন্তু সত্যি একটু কঠিনই বটে। তবে এই কাঠিন্যের কথা, এই যে স্ট্রাগল, এগুলোর কথা আমি খুব এখন স্পষ্ট করে অন্যদের বলি যে আমার মতো একটা পিতৃমাতৃহীন মফস্বলের ছিল, মফস্বল না, আমি বলবো আমার শুরুটা জঙ্গল থেকে হয়েছিল, একেবারে জঙ্গল। তো সেই জন্যে আমার মতো লোকেরই যদি কিছু কিছু অর্জন, যদি কিছু আদৌ হয়ে থাকে, সেইটা সম্ভব হয়, আমি কিন্তু আমার ছাত্রদের বলতাম যে দেখো, তোমাদের প্রত্যেকের কাছে আমার অধিকার আছে এর চাইতে বেশি চাওয়ার। তো আমার শৈশবের কথা যেটা বলছিলাম, যে অনেক দুষ্টু ছিলাম। আমার বড় আপা বলতেন যে আমি নাকি মাঝরাতে উঠে পানি খেতে চাইতাম মায়ের কাছে। তো মা তখন তো আমার টিউবওয়েল, টিনের ঘর, রাতে কুপি জ্বলতো। গ্রামটা কোথায় ছিল? না, গ্রাম না, আমাদের ঢাকা শহরেই তখনও ইলেকট্রিসিটি, মগবাজার, নয়াটোলা এরিয়াতে একটু পরে এসছে। আমার মনে ইলেকট্রিসিটি ছিল না, সব জায়গায় ছিল। এটা কত সালের কথা? এটা ধরো আমার জন্ম তো 1960, এটা বোধহয় 64-65। ঢাকার কোথায় ছিল এটা? এটা নয়াটোলা, মগবাজারের একেবারে। তখন কিন্তু নয়াটোলা একেবারে একটা মানে একেবারে অচেনা বনভূমির মতো, হেঁটে টেটে যেতে হতো। অনেকখানি পথ পেরিয়ে, মাঠ টাট পেরিয়ে এরকম যেতে হতো। তো আমরা ওখানে মাঝরাতে আমাকে পানি ঢেলে দিতেন। তো আমি বলতাম যে না, এইটাই খাবো না, কাঁচের গ্লাসে খাবো। মার অনেকগুলো খুব শখের গ্লাস ছিল বাইরে থেকে, বাবা যখন ট্রেনিং এ গেছিলেন এনে দিয়েছিলেন, ওইটাতে দিতেন। তো তখন আমি বলতাম যে না, এই সোরাহিটটা খাবো, গ্লাসের জাগেরটা খাবো না, সোরাহি থেকে না দাও ঢেলে, নইলে চাচাতে শুরু করতাম। উনি ওটা দিতেন, ওটাতে। এরপরে বলতাম যে না, টিউবওয়েলেরটা খাবো, এটা খাবো না। উনি আবার বাইরে যেতেন, গিয়ে ঘরের বাইরে টিউবওয়েল থেকে এনে ওটা দিতেন। ফাইনালি যেটা আমি করতাম, আমি বলতাম যে ভাত যেমন করে উঁচু করে করে দাও, পানি ওইভাবে দিতে হবে। এটা কি পৃথিবীর কারো পক্ষে সম্ভব? পানি এইভাবে দাও সম্ভব। তারপরে গ্লাসটা আমি ছুঁড়ে ফেলে দিতাম। আম্মার শখের গ্লাসগুলো যখন অনেকগুলো ধ্বংস করেছি, তখন বাবা টের পেলেন যে আমাকে আসলে, এমনিতে অনেকগুলো ভাই বোন, তার মধ্যে আমি শুধু বোধহয় দুষ্টু ছিলাম না, আমি একটু বেশি ছিলাম, অন্যরা নিশ্চয়ই কম ছিল না, আমারই তো ভাই বোন। তো মার পক্ষে সামলানো, আর মা খুব এত নরম মানুষ ছিলেন, এখন খুব কষ্ট হয় যে এই কষ্টগুলো দিয়ে পরে আমাকে বনে পাঠিয়ে দেয়, একে লিটারালি আক্ষরিক অর্থে বনবাস যাকে বলেন। বাবা তখন এগ্রিকালচারাল সায়েন্টিস্ট, রিসার্চার। উনি ইরান থেকে ট্রেনিং নিয়ে এসছেন যে বনভূমিতে, পাহাড়ে কিভাবে চাষবাস করা যায়। দেশ স্বাধীন হওয়ার পূর্বে না? হ্যাঁ, অনেক আগে। কত সনের কথা বলছেন? 1960-65 এরকম। মানে উনি তাহলে ওনার প্রফেশনটা তাহলে কি ছিল? উনি ছিলেন এগ্রিকালচারিস্ট, এগ্রিকালচার অফিসার। তখন ডেজিগনেশনটা অন্যরকম ছিল, সয়েল কনজারভেশন প্রজেক্ট ছিল ওখানে, সয়েল কনজারভেশন অফিসার। মানে এটা পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্টের দুটো প্রজেক্ট ছিল। বাবা ইরানে যে ট্রেনিং করে এসছেন যে পাহাড়ে মেকানাইজড কাল্টিভেশন, মানে ইরোশন যেন না হয়, মাটির যে ক্ষয়, মাটির যে ইরোশন হয়, ওটাকে রোধ করে কিভাবে পাহাড়ে চাষবাস করা যায়, ওইটাই ট্রেনিং ছিল না। পাকিস্তানের সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর। জুম চাষ বলতে অনেকটা টেরেসিং, কেটে 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 কেটে, যাতে করে মাটিগুলো ক্ষয়ে চলে না যায়। কারণ মাটিকে যদি ওপেন করে দাও, নেকেড করে দাও, তাহলে তো এক বর্ষা 2 বর্ষাতে এই সমস্ত পাহাড় গলে চলে যাবে, তাই না? তো ওটা ছিল ওনার ট্রেনিং। ওটারই দুটো ডেমনস্ট্রেশন প্রজেক্ট করেছিলেন। একটা করেছিলেন রামগড়, ওটা খাগড়াছড়ির আন্ডারে ছিল, তখন রামগড়টা মহকুমা ছিল। আচ্ছা। আর আরেকটা ছিল দেবীগঞ্জ, ওটা দিনাজপুরের ওদিকে, ঠাকুরগা বা দিনাজপুর, ওখানে দুটো। ওখানে একটু টিলা এলাকা, রামগড় একটা উঁচু পাহাড়। তো আব্বা পাহাড়টাতেই থাকতেন, টিলার ওটা বোধহয় কোনোভাবে সুপারভাইজ বা মনিটর করতেন। আপনারা কি ঢাকায় থাকতেন? উনি ওখানে চাকরি খাতিরে ওখানে থাকতেন, রামগড়ে থাকতেন। তো আমাকে নিয়ে চলে গেলেন। তো ওখানে গিয়ে তাঁবুতে থাকতাম আমরা। এই তাঁবুতে রাতের বেলা জঙ্গলি হাতি এসে কলা গাছ নিয়ে এরকম বাড়ি দিত, তখন আমরা চৌকির নিচে থাকতাম।
তো এরকম অভিজ্ঞতাও কিন্তু আছে। আর আরেকটা পরে যখন আমি সহজে স্কুলে ভর্তি হইনি, ওখানে স্কুল সম্ভবত তৈরিও হয়নি তখন। বাবা শহরে আসতেন, এসে আমাকে আমি ভিকারিয়াসলি ক্লাস 1-এ উঠতাম, ক্লাস 2-তে এরকম করে করে উনি পড়তে দিতেন, আমি পড়তাম, যে জন্য আমি লেখাপড়ায় খুব একটা ভালো শক্তভাবে এগোতে পারিনি আর কি। মানে ফর্মাল লেখাপড়া তো হয়নি সেরকম করে। আর বাবা আরেকটা কাজ করতেন, উনি এত কাজ পাগলা ছিলেন, উনি ওই সারাদিন ড্রয়িং, পাহাড়ে গিয়ে ওই ওনার ওখানে কফি মেশিনও ছিল, কফি চাষ করে কফি গ্রাইন্ড করে উনি কফি খেতেন ওখানকার। ওই সময় আর বাবার যে ট্রেনার যারা ছিলেন ওনারা কেউ আমেরিকান, কেউ অস্ট্রেলিয়ান, কানাডিয়ান এবং কেউ ইরানি, মানে পার্সিয়ান। তা আব্বা পার্সিয়ান ভাষাও জানতেন। তো ওনারা যখন আসতেন তখন কিন্তু আমি ইংরেজি, কানাডিয়ান ইংরেজি কোনটা, ব্রিটিশ কোনটা, একটু তফাৎগুলো বুঝতে পারতাম না হালকা করে। যে জন্য আমার পরে যে ইংরেজি ব্যাপারে একটু আগ্রহটা এসছে, ওটা আসলে ওখান থেকে এখন আমি টের পাই, তখন তো আর বুঝিনি। তো আরেকটা মজার ব্যাপার ছিল যে ভালো করে বাংলা বলবার সুযোগ হতো না। ওই আমি বাবা এত ব্যস্ত থাকতেন, আমাকে একটা পাহাড়ি ফ্যামিলিতে দিয়ে দিয়েছিলেন। ওই ফ্যামিলিটার বাবাটা আবার নেপাল থেকে এসছেন, অঙ্গদ ছেত্রী। ওনার বাবা ছিলেন মাহুত, ওই যে গুর্খা রেজিমেন্টের মাহুত। হয়তো হাতির সঙ্গে সঙ্গে চলে এসছেন, এসে কোনো এক ত্রিপুরানি মহিলার প্রেমে পড়ে রয়ে গেলেন। তখন তো সবটাই এক ছিল, ভারতবর্ষ, তাই না? তারপর অঙ্গদদা আসলে নেপালিজ বংশোদ্ভূত, ছেত্রী মানে ক্ষত্রিয় যারা, যোদ্ধা আর কি। আর আমার অন্য বন্ধুরা ছিল চাকমা, মগ। তা আমাকে ওই 3-4টে ভাষাতেই কথা বলতে হতো। বাবার সঙ্গে হয়তো বাংলা বলতাম, যখন ফিরতাম, আমরা থাকতাম ওদের সঙ্গে, ওই ফ্যামিলি। বাবা একটু খোঁজ খবর রাখতেন আর কি। মানে আপনি এট এ টাইম একদিকে পার্সিয়ানরা যারা পার্সিয়ান ভাষায় কথা বলছেন, সাথে তাদের পার্সিয়ান ইংরেজিও শুনছেন, কানাডিয়ান ইংরেজিও শুনছেন, অস্ট্রেলিয়ান ইংরেজিও শুনছেন, আবার ওদিকে আপনি পাহাড়ি যারা, তাদের নেপালি তাদের ভাষা, আবার পাহাড়ি মগ ভাষা, চাকমাদের ভাষা, সেই ভাষাও শুনছেন, সেটা কমিউনিকেশন করছেন। এই ভাষাগুলোকে আপনি শিখে গিয়েছিলেন? না, ওখানে বাধ্য হয়ে যখন ভাতের খিদে পেত তখন তো বলতে হতো আমি ভাত খাবো। তখন আমি করতাম কি, মগদের বাসায় গেলে বলতাম না আহমদ শাফ, এরকম বোধ হয়েছিল, আমি ভাত খাবো। আর চাকমাদের ওখানে ছিল যে মুই ভাত খেবং, হ্যাঁ। আর টিপরাদের ছিল আং মাই থানু, এরকম। তো এরকম ধরো 3টে ভাষায় আমাকে সারাক্ষণে কিন্তু ট্রান্সলেট করতে হতো। সেই জন্য ওই যে ভাষা নিয়ে ভাষা জ্ঞান না, ভাষা নিয়ে বেশ গভীর জ্ঞানী আমার ওই বয়সে যা থাকবার তার চাইতে ভালোই ছিল। এবং পরে কিন্তু এই যে লিঙ্গুইস্টিক্স এর ব্যাপারে আমার একটু আগ্রহ, সেইটারও বীজ বপন যদি বলি ভাষায় ওখান থেকে, কারণ আমাকে সারাক্ষণ ভাষা নিয়ে ভাবনা করতে হতো। পরে আমি একটা জায়গায় লিখেও ছিলাম যে ভাষার ব্যাপারটা এত সুন্দর যে দেখো, ভাষায় কিন্তু অনেক মিল, কিন্তু ওই ভাষাভাষীদের মধ্যে আবার অনেক অমিল। যেমন আমি জার্মানিতে একজন গেছিলেন, আমার এক আত্মীয়, ও বললো জানো এই ওখানে নাকি আগুনকে অগেন বলে। তো কেন? এই যে অগ্নি থেকে ওখানে গেছে অগেন, আর আমরা আগুন। তো দেখো অগেন, আগুন, অগ্নি সবই তো কাছাকাছি, তাই না? তো এরকম ভাষায় আসলে অনেক মিল। এটা আমাকে ছোটবেলায় বেশ ভাবাতো যে কিন্তু ভাষাভাষীদের মধ্যে কি কত রকমের অমিল, ঝগড়া, যুদ্ধ, তাই না? তখন আপনার বয়স কত ছিল? 4-5 বা আমি 71-এ চলে এসছি, 70-এ যশোর চলে এসছি। এটাও আর একটা মজার ব্যাপার যে ভালো বাংলা আমি যখন বলতে চেয়েছি তখন কিন্তু শিখেছি যশোরে এসে। আচ্ছা। এবং একটা উপন্যাস আছে না, কলকাতার কাছেই একটা ট্রায়ও আছে বোধহয়, হ্যাঁ, নগেন্দ্রনাথ বাকার লেখা, আমার বাসায় আছে বইটা, আমার স্ত্রীর খুব পছন্দ। তো ওই কলকাতার কাছেই আমরা থাকতাম। যশোর তো কলকাতা, তখন আমি কলকাতার রেডিও শুনতাম এবং পার্থ ঘোষ, গৌরী ঘোষ, ওদের অনুষ্ঠান ঘোষণাগুলো শুনতাম, উত্তম কুমার ওদের বা ওই রকম নাটক শুনতাম, ছবি বিশ্বাসের ছবি। ওখানেও আমার ইংরেজির প্রনাউন্সিয়েশনের একটা প্রথম পার্ট যদি বলো, যেমন আমি তোমাকে ত্যায্য পুত্র ঘোষণা করলাম, আমার সমস্ত প্রপার্টি থেকে তুমি আজকে থেকে বঞ্চিত। এই যে এটা যে প্রপার্টি না, এটা প্রপার্টি। এটা কিন্তু ওখানে হঠাৎ করে মনে হলো তাই তো, এটা প্রপার্টি। তারপর আমরা প্রপার বলে ফেলি, এটা আসলে প্রপার্টি।
তো এগুলো নিয়ে আমার খুঁতখুঁতনি একটু তখন থেকেই ছিল। তখন থেকেই ছিল। এই তো গেল ছোটবেলা থেকে। আমি তখন ক্লাস 7-এ, মুক্তিযুদ্ধের সময় আমি 1971 এর কথাটা যদি বলেন, আপনার এক্সপেরিয়েন্স বা কি অবস্থা ছিল দেশে? 71-এ আমি তখন 7-এ পড়ি। আসলে বাবা, এর আগে শুনেছি যে ওনাকে দুবার বদলি করা হয়েছিল, প্লেনসে আসো, সমতলে আসো। উনি ওনার নিজের, ওটা মনে হতো ওনার আরেকটা সন্তান, ওই প্রজেক্টটা সয়েল কনজারভেশন প্রজেক্ট এখনো আছে রামগড়ে, এখন জানি না কোন চেহারায় আছে। তো ওটা ছেড়ে উনি আসতে চাইতেন না। আমি শুনেছি যে উনি প্রমোশনটা ইগনোর করেছেন, যে না আমি যাব না। পরে যখন যে 70-এ যে ঝড়টা হলো, 5 লাখ লোক মারা গেল, যে আমাদের স্বাধীনতার আগের বছর, ওই ঝড়ের সময় সম্ভবত স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়ে ওনাকে নিয়ে আসা হলো। তখন আর উনি ওটা ইগনোর করতে পারেননি। তখন উনি ওই খুলনা বিভাগের কৃষির দায়িত্বে ছিলেন, এবং ওনার পোস্টে মানে স্টেশন ছিল যশোরে। যশোরে আমি শুনেছি আমরা যে বাসাটায় থাকতাম ওটা নেতাজি সুভাষ বসুর বাসা। আচ্ছা, আমি কিন্তু বড় বড় মানুষদের বাসায় ছিলাম। যেমন নাটোরে যখন আমরা ছিলাম, তখন নাটোর মহারাজা জগদীন্দ্রনাথ রায়ের বাসায় আমরা থাকতাম। 1800 বা 1700 কত সালে বানানো, তো ওটা পরে বলছি। তো রামগড় থেকে আমরা চলে এলাম যশোরে। স্কুল আমি 6, 7, 8, 9 যশোরে থাকলাম। মুক্তিযুদ্ধের সময়টা যশোরে ছিলাম, এবং মুক্তিযুদ্ধের সময় এমনও হতো, আমরা বেজপাড়ায় একটা এলাকা ছিলাম, তখন রাতের বেলায় দেখতাম যে আর্মিরা জিপে করে আসছে। আমরা কিন্তু সমস্ত বাতি টাতি নিভিয়ে, আমার দাদা গ্রাম থেকে গেছিলেন, উনি হুঁকো খেতেন গুড় 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 করে। তা আব্বা করতেন কি, ওনাকে হুঁকো দিতেন, কিন্তু ওই যে পানিটা ঢেলে ফেলে দিতেন যাতে নিঃশব্দে খাওয়া যায়। এত ভয়াবহ। ইভেন আমার মনে আছে যে আমরা মশা আসতো মশারির নিচে, আমরা মশার মারতাম এইভাবে, কারণ এইভাবে মারলে শব্দ হবে। নিচে আর্মিরা, আমরা শুনতে পাচ্ছি। পাশে MSTP গার্লস হাই স্কুল ছিল, মধুসূদন তারা প্রসন্ন গার্লস হাই স্কুল। তো ওখানে ওই বাসা, ওখানে ওরা স্লটার করতো, লোকজনকে জবাই করতেন, করতো। তো ওগুলো আমরা শুনতেও পেতাম। তো সেই জন্য আমরা, মানে আপনারা যেখানে সরকার থেকে যে বাসা আপনারা পেয়েছিলেন, তখনও তো আপনার ফাদার তো পাকিস্তানি অফিসার। জি, হ্যাঁ, মানে পাকিস্তানি সরকার আন্ডারে উনি চাকরি করছেন। আচ্ছা, সরকারি কাজ করছেন, পাশেই ছিল আবার মিলিটারিদের বেস, সবকিছুই তারা ওখানে করছিল। হ্যাঁ, ওরা তো তখন তাণ্ডব চালাচ্ছে। সেক্ষেত্রে আপনার বা আপনার ফ্যামিলির কোনো সমস্যা নেই, যেহেতু আপনার বাঙালি পরিবার? হ্যাঁ, হয়েছিল একবার, আমাদের পালিয়ে যেতে হয়েছিল শহর ছেড়ে গ্রামে। যখন ওটা অবশ্য মুক্তিযুদ্ধের সম্ভবত শেষের দিকে, আমাদের বাসায় এসে শেল পড়তো, আশপাশে আমরা দেখতাম ওটা ছড়িয়ে যাচ্ছে, আমাদের পুরনো বাড়ি এগুলো রেস্কে থাকা, কিন্তু আমাদের যাবার কোনো জায়গা নেই। তো প্রতিবেশী একজন আইনজীবী, উনি বললেন যে বেনাপোল বর্ডারের কাছাকাছি আমাদের গ্রাম, বাইকোলা একটা গ্রাম আছে, নাভারণ ওদিক, ঝিকর গাছে ওদিক দিয়ে পেরিয়ে বেনাপোলের কাছাকাছি, ওখানে ওনার গ্রামের বাড়িতে আমরা, মনে আছে, আমরা গোহাল ঘরে খড় বিছিয়ে থাকতাম, শুধুমাত্র সকালবেলা গুড় দিয়ে পান্তা ভাত ওটাই খেতাম, হয়তো খিচুড়ি। মানে বেশ কষ্টে জীবন কেটেছে। আর সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা যেটা যাবার সময় হয়েছে, ওটা হচ্ছে যে একটা গাড়িতে একটা স্টেশন ওয়াগন ছিল তখন, হুইলির, 24 জন বাচ্চা কাছে, ওই প্রতিবেশীর বাড়িতে যাচ্ছে, তো ওনার ছেলে মেয়ে, আমরা 24 জন একটা স্টেশন ওয়াগন করে আমরা যাচ্ছি বেনাপোলের দিকে। তখন পথে পাকিস্তানি আর্মিরা আটকালো। তো যেহেতু ক্যাপ্টেন বোধহয় বালুচ ছিলেন এবং লেখাপড়া জানা, আব্বার সঙ্গে কথা হলো ইংরেজিতে। তারপর উনি বললেন যে আপনারা সেফলি চলে যান, পথে কোনো বিহারিরা যদি ধাওয়া করে আপনারা কিন্তু থামবেন না। মানে যিনি বললেন পাকিস্তানি মিলিটারি অফিসার, মিলিটারি, কারণ আমরা তো তখন সেফটির জন্য যাচ্ছি, আমাদের সঙ্গে তো কোনো অস্ত্র নাই, আমরা নিরীহ মানুষ, চাইলে ওরা মেরে ফেলতে পারতেন, কিন্তু আমাদেরকে বললেন যে না, আপনারা সেফলি যান, তবে কোনো বিহারিদের, ওরা বাস নিয়ে ঘোরাঘুরি করছে, আপনারা কিন্তু থামবেন না। তো ঠিকই ওনাদের এই ক্যাম্প ছাড়িয়ে কয়েক মাইল যাওয়ার পরে একটা বাস এসে আমাদেরকে ওভারটেক করে থামালো, বেডফোর্ড গাড়ি, পুরোনো আমলের। তারপর আমাদের সবাইকে নামালো, 24 জনকে নামিয়ে রাস্তার ধারে ওই একটা মাঠের মতো আছে, ওখানে নিয়ে সবাইকে দাঁড় করালো। 24 জনকে মেরে ফেলবে। তো একজন গেল বাসে বন্দুক আনতে, তো বললো যে না, বন্দুক নাই অথবা গুলি নাই, কি যেন সমস্যা। তখন ওরা ডিসাইড করলো যে জবাই করে ফেলবে আপনাদেরকে। হ্যাঁ, তা আমরা, আব্বা দোয়া পড়ছেন, আমরাও দোয়া পড়ছি।
আমরা অতটা কেমন জানি, ভয় বলবো না কি বলবো বুঝতে পারছি না, কিন্তু কেমন জানি এখন আমি মনেও করতে পারছি না আমার অনুভূতিটা তখন কেমন ছিল। বয়স কত আপনার? 11। আচ্ছা। তখন যারা যারা দোয়াদুরুদ পড়বার পড়ছে, কিছু তো করার নেই, অবধারিত, এখানে কোনো ইয়ে চলে। আচ্ছা, আমরা এখানে বিহারি বলতে যাদেরকে বলছি, এটা কি ইন্ডিয়ার বিহার থেকে যারা বাংলাদেশে এসেছিল? যারা এসেছিল ইন্ডিয়ার বিহার থেকে, মানে যখন বাংলাদেশ, যখন পাকিস্তান আর ভারত আলাদা হয়ে গেল, রিফিউজি হয়ে ভারতের বিহার থেকে যারা বাংলাদেশে এসেছিল তারা লিটারালি তো ওই পাকিস্তান থেকে আসেনি, তারা হচ্ছে ভারতের বিহার থেকে এসেছিল বিহারি। হ্যাঁ, কিন্তু ওরা প্রো পাকিস্তানি ছিল মুক্তিযুদ্ধের সময়, মোস্টলি তারা ছিলেন। যদিও নওশাদ নুরি নামের একজন কবি, আমার বন্ধুর বাবা, উনি কিন্তু বিহারি হয়ে উনি বাংলাদেশে বাংলার পক্ষেও লড়েছেন। এটা হচ্ছে উনি অনেক শিক্ষিত ছিলেন, প্রগতিশীল মানুষ ছিলেন। ইন্ডিয়াতে ওনার হুলিয়া ছিল বলে বাংলাদেশে এসে লুকিয়েছিলেন, সেটা ওটা অন্য স্তরের মানুষ বলে তার পক্ষে ওটা ওই ভাবনাটা ছিল। সাধারণ বিহারিরা আবার তাদের উপরও তারাও বলে যে তারা এটা রিটালিয়েটরি ইয়ে ছিল, অ্যাক্ট ছিল, কারণ তাদের উপর বাঙালিরা কেউ কেউ অত্যাচার করেওছে। এটা যদি পলিটিক্স ভাবি তাহলে আমি ওটা নিয়ে কথা বলবো না, কিন্তু আমাদের অভিজ্ঞতাটা যেটা বলছিলাম যে তখন বাসে গেল, তখন রামদানি যে লোকটা এলো, যে এসে আমাদের সামনে মুখতার সাহেব, মুখতার মানে অ্যাডভোকেটকে যারা সাহায্য করেন, উকিল মুখতার বলে না, আছেন আমার ব্যারিস্টার। তো মুখতার সাহেব, মুখতার চাচা হারিস মুখতার, প্রমিনেন্ট মানুষ, আমাদের আশ্রয়দাতা, উনি বলছিলেন যে যেই লোকটা রামদানি এলো, হ্যাঁ মুখতার সাহেব আপ ইহা कैसे आप, মানে উর্দুতে অবাক হয়ে গেল যে আপনি কেন এখানে, এরা কারা? বললো যে না আমার প্রতিবেশী, আমার আত্মীয় বন্ধু। তো ওই মুক্তার সাহেব বোধহয় কোনো একটা জটিল কেসে ওই বিহারি লোককে কখনো না কখনো সহযোগিতা করেছিলেন। এই একটা কৃতজ্ঞতা দেখলাম। ওই লোকটা একটু বয়স্ক, তো সবাইকে বললো না না এরা ভালো মানুষ, হ্যাঁ এদের আমরা ছেড়ে দিই, এরা চলে যাক, এদের নিয়ে কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই, আমরা মুক্তিবাহিনী না বা আমরা ক্ষতিকর কেউ না। তারপর আমাদেরকে তখন ওরা বোধহয় এগিয়ে দিল ওই গ্রাম পর্যন্ত। আপনাদেরকে এগিয়ে দিল যারা আপনাদের হত্যা করতে চেয়েছিল? হ্যাঁ, তো এটা তো মিরাকল। হ্যাঁ, কারণ ওরা ভয় পাচ্ছিল যে ওদের মতো আরো বাস্তু ঘোরাঘুরি করছে, ওরা ছেড়ে দিল আবার যদি ধরে। তো ওরা আমাদের ওই ইয়ে পর্যন্ত, গ্রামে নিয়ে যায়নি, ওই পথ পর্যন্ত, মাটির রাস্তা পর্যন্ত ছেড়ে দিল আর কি, ওখানে নিয়ে ছেড়ে দিল। তো ওইখানে আমাদের একেবারে সত্যি সত্যি কষ্টের জীবন যেটা, সেটা কেটেছিল। যে জন্য মুক্তিযুদ্ধের আমার কাছে কিন্তু অনেক রকম মানে হয়, কারণ আমরা তো মুক্তিযুদ্ধটা দেখেছি এবং মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন, আমার বড় ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। আচ্ছা, তো আমরা কিন্তু ওনাদের স্বপ্নগুলো জানি, যে জন্য একটু স্বপ্নভঙ্গ হলে আমাদের কষ্টটা সবচেয়ে বেশি লাগে। বেশ, সালাউদ্দিন ভাই, আমরা যদি আপনার বিটিভির যে এক্সপিরিয়েন্সটা ছিল, কিংবা আপনি হয়তো একটা সময় স্বপ্ন দেখেছিলেন যে কোনো এক সময় আপনি বিটিভিতে অথবা বেতারে হচ্ছে আপনি কথা বলবেন, উপস্থাপনা করবেন, সেই স্বপ্নটা এবং এর বাস্তবায়নটা সম্বন্ধে যদি একটু বলেন। হ্যাঁ, এইটা একটা ব্যাপার ছিল। আমি যখন ধরো আমি তো রেডিওতে শুরু করেছি, খবর পড়তে শুরু করেছি, অ্যানাউন্সমেন্ট। এটা মজার ব্যাপার, আমি প্রথমে কিন্তু বাংলা অনুষ্ঠান ঘোষক হিসেবে ঢুকেছিলাম। তারপর একদিন 6:50 একজন ডাক্তার হুমায়ুন ভাই, উনি এসে ওয়েদার ফোরকাস্ট পড়তেন 6:55 বোধহয় বা 50 রেডিওতে। তখন আমরা অনুষ্ঠান ঘোষণা করতাম, উনি পড়ে দিতেন। তা একদিন কি একটা কারণে উনি যেন ফেল করলেন, অসুস্থতা বা কিছু একটা। তখন আমাকে বললো যে সালাউদ্দিন তুমি পড়ে দাও এটা। আমি বললাম আমি তো ইংরেজি না পড়তে পারো না, মানে পড়তে পারো তুমি? আমি বললাম যে না, মানে ওইরকম করে তো পারবো না কবির ভাইয়ের মতো। তো বললেন না, তুমি আরো ভালো পারবে, তুমি পড়ো। তো আমি পড়ে দিলাম, একবার দুবার রিহার্স করে পড়ে দিলাম। পড়ার পর বোধহয় নিউজে যারা ছিলেন ওনাদেরকেও একজন পিক করেছেন, এই সালাউদ্দিনকে বলো অডিশন দিতে ইংরেজি খবরের। তো ওইটা দিলাম, ওইটা হয়ে গেল। তারপরে যে আমি এরপরে 40 বছর আগের কথা, তো তারপরে 40 বছর আমি বাংলা পড়তে এত চাইলাম যে আমি কিন্তু বাংলা বললে যে না ইংরেজি পড়ো তুমি, বাংলা পড়বার প্রচুর মানুষ আছে, আমি তোমার ইংরেজিটা ভালো। আমি বলি যে আমার বাংলাটাও কিন্তু ভালো, আমি যশোর থেকে শিখে এসেছি। হ্যাঁ, যশোরের ফর্মাল বাংলাটা বেশ ভালো। এখন
কলোকাল যেটা সেটা তো কলোকালই। তো কিন্তু ওনারা এটা আজ পর্যন্ত দেয়নি। একটু আগে ঢাকা পডকাস্টে অবশ্য কয়েক সেকেন্ড বাংলা খবর পড়ে নিয়েছি, এটা আমার জন্য বেশ বড় আনন্দের একটা ব্যাপার। বিটিভিতে কিভাবে শুরু হলো আপনার? বিটিভি বলবার আগে আমি ইয়েতে একটু বলি যে রেডিও থেকে বিটিভি হয়েছে, তো রেডিওকে বলতেই হবে, কারণ রেডিও না হলে আমার টেলিভিশনটা কখনোই হতো। রেডিও বলতে কি বাংলাদেশ রেডিও, বাংলাদেশ বেতার, যেটা বাংলাদেশ বেতার। এখন তো অনেক রেডিও চ্যানেল আছে, তখন তো এগুলো ছিল না, তখন একটাই বাংলাদেশ ছিল। হ্যাঁ, বাংলাদেশ বেতার। মাঝখানে এটা বোধহয় রেডিও বাংলাদেশ কিছু একটা পার্টিকুলার একটা পিরিয়ডে বোধহয় বলতে হতো, আবার পরে বাংলাদেশ বেতার আবার ফিরে এসছে। ওটা পলিটিক্যাল রেজিম, তারা যেভাবে চাইতেন। কত সালে এটা মানে বেতারে আপনি শুরু করলেন কিংবা রেডিওতে? এটা হচ্ছে কি কলেজ থেকে, আমি তো এগ্রিকালচার কলেজে পড়েছি। স্কুল তো ছিল ধরো যশোরে পড়েছি, সম্মিলনী ইনস্টিটিউশনে, তারপরে রাজশাহীতে, নাটোরে এসছি, নাটোরে মহারাজা জগদীন্দ্রনাথ হাই স্কুল, সেখানে এসএসসি করেছি, তারপরে এইচএসসি করেছি দুইটা ভাগে, ঢাকায় তিতুমির কলেজে আর রাজশাহী নিউ ডিগ্রি কলেজে। তো তারপরে এগ্রিকালচার এসে ভর্তি হয়েছি। আচ্ছা, এখন আমার বাবা মা ছিলেন না, আমি তখন মানে খরচ কিভাবে চলবে, আগামী মাসের 250 টাকার মতো হস্টেলে লাগতো, সেইটা নিয়ে আমার ভাবতে হতো যে কি করব। আর টিউশনি করতাম একসময়, সেটা ছেড়েছি অনেক বড় একটা ট্র্যাজিক কারণে। আমার বাবা মারা গেছেন, আমি যখন টিউশনিতে গেছিলাম তখন আমি ওনাকে সময় মতো অ্যাটেন্ড করতে পারিনি, ওই সময় ভুল ব্লাড দিয়েছিল শুনেছি ঢাকা যদিও উনি অনেক বড় সরকারি কর্মকর্তা ছিলেন, কর্মকর্তা না, সংবিধানে নাকি কর্মচারী বলতে হয়, যাই হোক সরকারি কর্মচারী ছিলেন, অনেক উঁচু পদেই ছিলেন, কিন্তু যেহেতু সহজ জীবনে ছিলেন অভ্যস্ত, আর আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, উনি খুব একটা আর্থিকভাবে যে খুব একটা স্বচ্ছন্দী ছিলেন তা না। ঢাকা মেডিকেলে অসুখ বিসুখ হলে ওয়ার্ডে, কখনো কেবিনে অল্প কদিন থাকতে পারতেন, তাড়াতাড়ি ওয়ার্ডে ফিরে আসতেন। ডায়াবেটিস ছিল, তো আমি যেই দিন টিউশনিতে আছি হাতিরপুলের কাছে ওয়েস্টার্ন স্ট্রিটে একটা বাসায় একটা বাচ্চাকে পড়াতাম, তো উনি যখন আমার পৌঁছবার কথা ছিল 8টার মধ্যে, তো ওই দিন এত ভিড় ছিল, বাসে যেতে পারিনি, রিক্সা তো অ্যাফোর্ড করা যেত না, হেঁটে হেঁটে মেডিকেল কলেজে গেছিলাম ধরো সায়েন্স ল্যাবের কাছ থেকে। গিয়ে দেখলাম যে খাটটা নেই, আব্বার যেই খাটে ছিল খাটটা নেই। তা আমি তো আর জানি না খাট না থাকার কি মানে, কটটা সরিয়ে ফেলা হয়। তা আমি সবাইকে তো চিনতাম, স্নেহ করতেন সবাই সব সময়, তো বললো যে তুমি এখন আসছো? আমি বললাম একটু দেরি হয়ে গেল। বললো যে উনি তো নেই, উনি নেই, সেই জন্য খাটটাও নেই। তো এরপর থেকে আমি আর টিউশনিটা করিনি, হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছিল যে আমি যদি ওই দিন টিউশনিটা না থাকতো আমি হয়তো সামনে থাকতে পারতাম। এটা আল্লাহর ইচ্ছে। আসলে কি হয়েছিল সেদিন? ওনার এমনি ডায়াবেটিসে ভুগতেন, কিন্তু প্রলং ডায়াবেটিস, অনেক রকম জটিলতা ছিল। পরে আমাকে পাশের বেডে ওনারা বললেন যে ওনার হঠাৎ করে রক্ত দিতে হয়েছিল, যদিও আমার আত্মীয় ছিলেন প্রফেসর মুনিরুজ্জামান, বেশ বিখ্যাত, কিন্তু আব্বা কখনো বাড়তি সুবিধা নিতে চাইতেন না, উনি ওনার মতো করে, উনি যেন বিব্রত না হন, উনি ব্যাক করতেন যে না আমি ওয়ার্ডে ভালো আছি, বলতেন যে না ওয়ার্ডে অনেক লোকজন আছে, আমার এখানেই ভালো লাগে, ওখানে না। কিন্তু আমরা তো বুঝতাম কেন উনি আসলে চাইছেন না। তো ওখানে শুনেছি যে ওনার ওই রক্ত দেওয়ার সময় নাকি ভুল রক্ত দেওয়াতে উনি ছটফট করতে করতে মারা গেছেন, বিকজ দ্যাট ওয়াজ এ রং ট্রান্সফিউশন। এটা আমি শুনেছি, হ্যাঁ, এটা নিয়ে আমাদের কারো কিছু বলবার ছিল না, আমরা তখন ছোট ছোট। তো এই জন্য আমি যে টিউশনিটা আর কখনো করিনি। আপনার বয়স তখন কত? আমার তখন 20 তো এরপর টিউশনি ছেড়ে আমি তখন আমার টিচাররা খুব স্নেহ করতেন আমাকে, আসলে সারা জীবন সবাই খুব স্নেহ করতেন। রেডিওতে কত সালে শুরু করলেন আপনি? ওই তখন ধরো 78 থেকে আমার ইউনিভার্সিটি শুরু হলো, তো 79-80 ওই সময় রেডিওতে আমাকে ওনারা পাঠাতেন স্যাররা, নবীন কণ্ঠ বলে একটা অনুষ্ঠান হতো, বা বিতর্ক রেডিওতে কলেজ স্টুডেন্টের জন্য কিছু প্রোগ্রাম ছিল। তো স্যাররা আমাকে বলতেন যে সালাউদ্দিন, তো কলেজে আমাকে অনুষ্ঠান ঘোষণায় ওনারা দিতেন
তো বললেন সালাউদ্দিন তো ভালোই উচ্চারণ ভালো, ভয়েস ভালো, ওকে স্যারদের হয়তো চেনা জানা ছিলেন, আমাকে ওই প্রোগ্রামগুলো দিতেন যাতে করে আমার কিছু একটু অর্থাগম হয়, ফাইন্যান্সিয়ালি যদি হয়। হ্যাঁ, ওইটা থেকেই আমি তখন, যেহেতু কয়েকজন চেনা ছিলেন, অনুষ্ঠান ঘোষণার জন্য ওনারাই বললেন যে তুমি দাও। মানে 78-80 দিকে আপনি শুরু করলেন রেডিওতে কাজ করা, 20-22 বছর বয়সে। হ্যাঁ হ্যাঁ। আর বিটিভিতে কত বছর বয়সে শুরু করলেন? বিটিভিতে গেছি 1996 থেকে, মানে রেডিওতে 83 থেকে ফর্মালটা, মানে নিউজ প্রেজেন্টেশন, অ্যানাউন্সমেন্ট, ওগুলো এই 83 এপ্রিল থেকে আমার মনে আছে। আর টিভিতে 1996-তে। তার আগে অবশ্য টিভিতে আমি করতাম, ওই জ্ঞান জিজ্ঞাসা হতো, ওই রেডিওতে যেভাবে স্যাররা পাঠাতেন, টিভিতেও আমি বিতর্ক, জ্ঞান জিজ্ঞাসা, সাধারণ জ্ঞানের অনুষ্ঠান, ওগুলোতে। যেই জন্য টিভিতে অনেক, আমার একটা জিন্স পরা, কথা বলছি, এইটা ওরা কেন যেন বারবার দেখাতেন। সেই কারণে অনেকে ভাবে যে আমি বুঝি অনেক আগে থেকে টিভি, ওটা কিছুই না। ওই যে হয় না, অনুষ্ঠান শুরু হবার আগে ছোট্ট ছোট্ট ওইখানে কেন যেন আমার ছবিটা ওরা দিত, সেই জন্য অনেকে ভাবে যে আমি অনেক আগের টিভি স্টাফ, আসলে নয়। মানে আপনার প্রিপারেশন কেমন ছিল, কিভাবে আর কি, ওখানে কি কোনো অডিশন ছিল কিনা? হ্যাঁ অবশ্যই অডিশন, মানে সেটা কিভাবে আপনি মানে এই করলেন? বিটিভিতে কিভাবে অডিশনটা দিলেন? বিটিভির অডিশনটা ইনফ্যাক্ট রেডিওতে ভালো অডিশন হয়েছিল তো একটা। রেডিওতে তখন ওনারা ছিলেন খুব দিকপাল, এক একজন, বাংলা ইংরেজির, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। ওনারা, আচ্ছা নামটা মনে পড়লে বলবো। ওনারা রেডিওতে যখন নিয়েছিলেন, নিউজ প্রেজেন্টেশনের একটা অডিশন ছিল, সরি ওটা নিউজ প্রেজেন্টেশন না, আমি কিন্তু মাঝখানে আরেকটা কাজ অনেক বছর করেছি, ওটা হচ্ছে যে ওটা ইংরেজি অনুষ্ঠান উপস্থাপনা করতাম। এটা ছিল এক্সটার্নাল সার্ভিস, বহির্বিশ্ব কার্যক্রম রেডিওতে। ওখানে 6টা ভাষায়, এখনো বোধ হয় 6টা ভাষাই হয়, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, নেপালি, হিন্দি, এরকম। তো ওখানে ইংরেজিটা, ওটার জন্য আমি অডিশন দিয়েছিলাম। আচ্ছা। এবং ওই অডিশনটাতে এমনকি একটা প্লেন অ্যাক্সিডেন্ট করেছে, ডেব্রি গুলো ভেসে যাচ্ছে, তো DEBRIS, তো এসটা আমি বলবো কি বলবো না, ডেতে স্ট্রেস দেবো না ব্রিথে স্ট্রেস দেবো, এগুলো কিন্তু তখন আমি, যেহেতু ওই যে ছোটবেলায় ইংরেজির ব্যাপারে কোথায় স্ট্রেস দিতে হবে, সোয়া বলবো না ভাওয়েল বলবো, এগুলো নিয়ে আমার একটু আগ্রহ ছিল, প্রস্তুতি যদি নাও বলি, আগ্রহ ছিল। তো সেইখানে আমি দেখলাম যে কিছুদিন আগে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে এটা যদি জিজ্ঞেস করে, আমি ডেব্রি এগুলো পড়ে যাই, ঠিকই এসছে ওগুলো। হ্যাঁ, এটা আমি এখনো ভাবি যে সত্যিকারের অডিশনগুলো যদি হয়, বা সত্যিকারের ইন্টারভিউগুলো যদি হয়, সত্যিকারের বলতে আমি কি বোঝাচ্ছি, ইউ আন্ডারস্ট্যান্ড? তো সত্যিকারের ইন্টারভিউ, সত্যিকারের অডিশনে কিন্তু একটু দিন দুনিয়ার খোঁজ খবর রাখলে কিন্তু প্রস্তুতিটা হয়ে যায়, জেনারেল নলেজটা, আইকিউটা যদি শার্প থাকে। হ্যাঁ, এবং তোমার মানে দৈনন্দিন ঘটনা প্রবাহের দিকে যদি চোখ থাকে, তাহলে তুমি নিজে বুঝতে পারবে যে তোমাকে। তবে আবারও বলছি, সত্যিকারের অডিশন বা সত্যিকারের ইন্টারভিউ যদি হয়, বাকিটা নিয়ে আর আমার আসলে কিছু ভাবনাও নেই, বলারও নেই। তো রেডিওর ওই অডিশনটা আমাকে যথেষ্ট হেল্প করেছে, এবং বিটিভির অডিশনকে আমার আসলে তেমন অডিশন মনেই হয়নি, সবাই না ডিফিকাল্ট মনে হয়নি, কারণ ততদিনে রেডিওতে, আর আমি এমনিও এটা আমি সবাইকে বলি, এটা জানি না এটার অন্যরা কে কি মানে করবেন বা করবে, সেটা হচ্ছে যে টেলিভিশনের চাইতে, যদি তোমার ডেলিভারির কথা বলি, এটা তুমি প্রশ্ন করোনি তবুও আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ডেলিভারির ব্যাপারে এটা হচ্ছে যে রেডিওতে কিন্তু ডেলিভারিটা ভালো হয়, কারণ এটা যুক্তিরও ব্যাপার আছে। টিভিতে ক্যামেরা থাকে, তোমার লুকটা নিয়ে সারাক্ষণ তটস্থ থাকতে হয়, কেমন দেখাচ্ছে, মুখ কুচকে যাচ্ছে কিনা, কিন্তু রেডিওতে তোমার ওই সমস্ত ব্যাপারে একেবারে ফ্রি, তুমি শুধু কণ্ঠ। এটা আবার চ্যালেঞ্জিংও এক অর্থে, কিন্তু এখানে তোমার আমি জানি না আমি ঠিক বলছি না ভুল বলছি, একেবারে মানে অ্যাবসলিউটলি ঠিক বলছি কিনা আমি জানি না, কিন্তু আমি নিজের প্রেজেন্টেশনের প্রশ্ন যখন আসে, তখন কিন্তু আমি আমাকে মার্কস বেশি দিই যখন আমি রেডিওতে পড়ি। আমি নিজে আমার ডেলিভারিকে একটু পছন্দই করি। টেলিভিশনে আমি এখনো নার্ভাস, এই যে দেখো না তোমাদের এখানে কভার নিতে হলো, তাই না, 2টো লাইন, এটা আমাকে কতবার নিতে হলো, তাই না? আচ্ছা সালাউদ্দিন ভাই, যদি ধরেন কেউ একজন, মানে অনেকে আছে বাংলাদেশে, আমি দেখেছি যে
উপস্থাপনা শিখে বাংলা এবং ইংরেজিতে, তো সেই ক্ষেত্রে মানে সে যদি একটা হতে পারে যে কেউ আপনার কাছে এসে শিখলো, সেটা একটা ওয়ে হতে পারে। আরেকটা ওয়ে হতে পারে যে নিজে নিজে শিখলো, বাসায় শিখলো। সেই ক্ষেত্রে বাসায় যদি শিখে সেক্ষেত্রে তার প্রিপারেশনটা কিরকম হতে পারে, কিভাবে আসলে সে শিখতে পারে? এটা আমার রিসেন্ট দুটো অভিজ্ঞতার কথা বলি। সেদিন একটা অনুষ্ঠানে গেছি, মানে পারিবারিক অনুষ্ঠান। ওখানে 11 বছর বয়সের একটা বাচ্চা, আমার নাতি আসলে, ওর ভাগ্নের ছেলে। তো ওরা মফস্বলের, আমারই মতো মফস্বলের। হ্যাঁ, তো আমি দেখলাম যে ও আমার পরিচয়, মানে দাদা এসছেন, দাদার সাথে কথা বলিয়ে দিল ওর মা। তো তারপরে আমি দেখলাম কি ওর ইংরেজিটা বেশ সুন্দর। তা আমি তখন বললাম যে আচ্ছা আদিয়ান, তোমার সঙ্গে আমি ইংরেজিতে কথা বলি? বলো হ্যাঁ দাদা বলো। তো তখন আমি ইংরেজিতে আমি বললাম আমি ইন্টারভিউ নিচ্ছি তোমার ক্লাবের কথা বলো। তুমি একটু আগে ফুটবলের কথা বলছিলে, তখন আমি ওকে ফুটবল ক্লাব, ওর পছন্দ কি, ইভেন ও যখন জার্সি কিন্তু জেড, আমরা অনেক ইভেন নিউজ প্রেজেন্টারও জানি না যে ওটা জার্সি, আমরা জার্সি বলি। ইভেন নিউজ প্রেজেন্টারও বলি, অনেকেই বলেন। তো ও কিন্তু জার্সি বলছিল। তখন আমি ইন্টারভিউ শেষের দিকে ইন্টারভিউতেই ইন্টারভিউ মানে আমি মাইকে মানে ফোনে ওটা রেকর্ড করছি, এবং ও এত মানে এত এক্সাইটেড, ও বললো যে দাদা আমি একটু চা খেয়ে এসে এবার সেকেন্ড পার্ট করবো। তো 20 মিনিট এটা আমি এই জন্য বলছি যে এটা কিন্তু অনেক গার্ডিয়ানকে আমি পাঠাই। তো ও বলছিল, আমি পরে জিজ্ঞেস করলাম যে তুমি এত চমৎকার ইংরেজি কোত্থেকে শিখলে? একেবারে 100% রিসিভড প্রনাউন্সিয়েশনটা না, আমি কিন্তু রিসিভড প্রনাউন্সিয়েশনের বাইরে যাই না সাধারণত, ভুল করলে যাই। এছাড়া যেমন 4 আর 5 9 হয়, কখন হয় না, ভুল করলে হয়। হ্যাঁ, তো আমার যদি রিসিভড প্রনাউন্সিয়েশন না করি সেটা ভুল করে করি, একেবারে যে করি না তা তো না। তো ওর চমৎকার, মানে তখন ও বললো যে দাদা আমি তো ইউটিউব দেখে শিখেছি, যদিও ওখানকার একটা ভালো স্কুলেই পড়ে। তো এখন এত লম্বা কথাটার আসল মানে হচ্ছে যে আগ্রহ যদি থাকে তাহলে বাসায় বা প্রতিষ্ঠানে, আমি তো মনে করি এখন কিছু কিছু প্রতিষ্ঠানের মান আমি এমন দেখি, একটাতে একদিন ঢুকেছি যে আমাকে বলছিল যে আপনি ক্লাস নেবেন এখানে, ভালো প্রতিষ্ঠান, আমি আর নাম কেন বলবোই না। তো আমি গিয়ে দেখি যে ওরা প্রোনাউন্সিয়েশনকে বোর্ডে লিখছে প্রোনাউন্সিয়েশন, কিন্তু বলছে প্রোনাউন্সিয়েশন, যিনি শেখাচ্ছেন উনিই বলছেন। আর উচ্চারণ তো প্রায় শুনি। ইভেন আবৃত্তির ক্লাসে গিয়ে দেখি আবৃত্তিকে ওরা আবৃত্তি বলে বা এরকম। তা আমি গার্ডিয়ানদেরকে বলি যে ঠিক আছে বাচ্চাদের শেখাতে দেন, কিন্তু তার আগে একটু ভালো করে দেখে শুনে নিন যে ও যদি ওই ভুলটা শিখে নেয় একবার, তখন কিন্তু ওকে আবৃত্তি থেকে আর বের করে আনা যাবে না, আবৃত্তিতে আর আনাই যাবে না। বা প্রোনাউন্সিয়েশন বলবে, ও প্রোনাউন্সিয়েশন আর বলবে না, যদিও লিখবে তাই বলবে না। তো এখন কথা হচ্ছে যে আগ্রহটা এবং একটু সম্ভব হলে একটু গাইডেন্স। এখন সব অভিভাবকের পক্ষে তো এই গাইডেন্সটা দেওয়া সম্ভব না, খুবই বড় চ্যালেঞ্জিং। কিন্তু ওটা থেকে বেরিয়ে আসতে পারে ও যদি আগ্রহ এবং ঠিক মতো গাইডেড হয়, যেমন ভালো একটা ইংরেজি ডিকশনারি রাখা। বা এখনো কিন্তু আমি OALD লিখি, ওই যে কিসে বলে ওটাকে, গুগল মানে ইন্টারনেটে গিয়ে OALD লিখলে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি চলে আসে। তারপর ওখানে সার্চ বক্সে আমি হয়তো একটা ওয়ার্ড লিখলাম, যেমন প্রজেক্ট লিখলাম। তো প্রজেক্ট লিখলে যদি আমি এটা নাউন হিসেবে ধরি, প্রজেক্ট প্রকল্প, তখন প্রতে স্ট্রেস, হ্যাঁ। আর যদি ভার্ব হিসেবে ধরি প্রজেক্ট, মানে ছুঁড়ে মারা, প্রজেকশন। ব্যাংকে আমরা বলি না যে প্রজেক্টেড ফিগার, মানে 3 মাস পরে আমার কত আর্নিং হবে বা প্রফিট হবে, সেটা আমি প্রজেক্টেড ফিগার। তখন আমি যদি প্রতে স্ট্রেস দিই ওটা নাউন, আর যে জেক্টে স্ট্রেস দিই ওটা ভার্ব। তো এই জিনিসগুলো কিন্তু ওখান থেকেই দেখে শিখে রাখা সম্ভব। এই জন্য আমি যেটা সাজেস্ট করি যে কেউ যদি ঘরে বসে শিখতে চান বা চায়, তখন ওকে এই ছোট ছোট জিনিসগুলো, ধরো IPA একটা ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট, এইটা 44টা শব্দ, ফোনিম বোধহয়, মানে সাউন্ড, এইগুলো একটু রপ্ত করে ফেললে এটা আসলে আমার মনে হয় না একদম সলিড 8 আওয়ার্স বা
10 hours, এর চেয়ে বেশি লাগবার কথা। হ্যাঁ, এটা তোমার আগ্রহের উপর নির্ভর করে। এগুলো শিখে রাখলে কিন্তু প্রতিষ্ঠানে যেতেই হবে এমন কোনো বাধ্যকতা নাই, যদি কিনা যারা এমপ্লয় করবেন তারা আবার একটা কাগজ দেখতে চান। তো এই কাগজেতে অনেকে পিএইচডিও দেখতে চান। তো পিএইচডি ইজ অনলি এ পেপার when it means nothing. সালাউদ্দিন ভাই, জি প্লিজ। আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনার বয়স কত? আমার বয়স আমি খুব গর্বের সঙ্গে বলি, আমার এখন 64 চলছে। আই ওয়াজ বর্ন ইন 1960, তো 2024 64, এবং আমি চাই না যে এই বয়সটার চেঞ্জ হোক, কারণ মজা করে আমি বলি যে 64 মানে 6 and 4, তাই না? 6 and 4 makes 10. Makes 10. হ্যাঁ, and 10 মানে 1 and 0. 1 plus 0 makes 1. তো 64 আমি এখন একেবারে সব অর্থে নাম্বার 1 এ আছি, জানি না কোন অর্থে, কিন্তু আমি ফিল করি যে আই এম নাম্বার 1। হ্যাঁ, এবং হ্যাভিং এ ডিসেন্ট প্লেজেন্ট মানে হেভেনলি লাইফ, বিউটিফুল। তো 64 that way is the best year, best of my age. আলহামদুলিল্লাহ। সালাউদ্দিন ভাই, এখন আপনি কি করছেন? এখন তো বিটিভিতে কিংবা কোথাও কন্টিনিউ করছেন না। না, এখন আপনি কি করছেন? আমি এমনি তো আমি মূলত ক্যারিয়ার ব্যাংকের ছিলাম। যদিও ব্যাংকিং এ যাবার আগে আমি সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজে 9 মাস কাজ করেছি, ওটা 1985-এ। ওটা ছিল আমার ডিসিপ্লিনের মানে এগ্রিকালচারের গ্র্যাজুয়েশন, তো ওখানে অ্যাসিস্ট্যান্ট সুগার কেন ডেভেলপমেন্ট অফিসার। কোথা থেকে করেছিলেন এটা? ওটা হ্যাঁ, কোথা থেকে পড়াশোনা, গ্র্যাজুয়েশন কোথা থেকে করেছি? তখন ওটাকে বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট বলতো, শেরে বাংলা নগরে, যেটা এখন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এগ্রিকালচার ইউনিভার্সিটি, ওখানে আমাদের গ্র্যাজুয়েশন ছিল। মাস্টার্স পরে আমি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে পরে এসে করেছি, এমবিএটা করেছি আইবিএ জিইউ থেকে। তো এখন প্রশ্নটা কি ছিল যে আমি আপনার মানে এখন কি করছেন? এখন কি করছি, ব্যাংকে আপনি ছিলেন, এখন কি করছি ওইটা বলতে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে বলছিলাম যে আমি কোথায় কোথায় ইনভলভ ছিলাম, সেই জন্য ওগুলোরই কিছু রেশ এখন টেনে নিয়ে যাচ্ছে। তো আমি এগ্রিকালচারে আসলে সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ এর পরে আমি ব্যাংকে চলে এসেছি, প্রাইভেট ব্যাংকে, আইএফআইসি ব্যাংকে প্রবেশনারি অফিসার, থার্ড ব্যাচ বলে, 1986-এ। ওখানে প্রায় 16 বছরের মতো বা 10-15 বছরের মতো ছিলাম। তারপর আমি ঢাকা ব্যাংকে যাই, ওখানে আমি মেইনলি, যদিও ব্রাঞ্চ ব্যাংকিং, হেড অফিসে ক্রেডিট, তারপর ফরেন এক্সচেঞ্জ এগুলো করেছি, কিন্তু ব্রাঞ্চ ব্যাংক মানে ঢাকা ব্যাংকে এসে আমি শুধু ইয়েতে, শুধুমাত্র না কিন্তু শব্দটা শুধু, এটা আমি ডক্টর হায়াত মাহমুদের বই থেকে দেখেছি, যদিও আমি ভুল করে ফেলি, শুধু বললে আর মাত্র বলতে হয় না। এনিওয়ে, শুধু ব্যাংকিং মানে শুধু হেড অফ ট্রেনিং ছিলাম ঢাকা ব্যাংকে, আর আইএফআইসি তো আমি শেষের দিকে কিন্তু হেড অফ ট্রেনিং ছিলাম। আর ঢাকা ব্যাংকে হেড অফ ট্রেনিং ছিলাম, মাঝখানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, এবং আবার একটা সময় দুটো ডিভিশনই ছিল, আর কিছুদিন ব্রাঞ্চ ব্যাংকিং। ওখানে কত বছর আপনার ব্যাংকিং ক্যারিয়ার ছিল? এটা 1986-তে আমি আইএফআইসি তে জয়েন করেছি। মাঝখানে 3 বছর কিন্তু আবার মহামান্য রাষ্ট্রপতি আমাকে একটা সাংবিধানিক না, ওটা ইকুইভ্যালেন্ট স্ট্যাচুটরি রোলে দিয়েছিলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মেম্বার, ওই হিসেবে আমাকে আবার 3 বছর থাকতে হয়েছিল। আচ্ছা, কত সনে এটা? ওটা 2007 থেকে 2007 থেকে 10 পর্যন্ত, মানে খুব বেশি দিন আগে না, 2007 থেকে। হ্যাঁ, তবে ওই জন্য আমার ক্যারিয়ার ব্রেক আছে, আমি টানা ব্যাংকার হিসেবে কাজ করিনি। আরেকটা, যেহেতু ওটা সংবিধিবদ্ধ পদ এবং এটা কোয়াসি জুডিশিয়াল পোস্ট, রায় দিতে হতো, সমন দিতে হতো, তো সেই জন্য ওখানে ঢুকতে হলে সমস্ত অন্যান্য সংস্রব ছেড়ে অফিসিয়ালি তোমাকে, যেই জন্য ব্যাংকিং আমি প্রথমে গেছিলাম এমনি জয়েন করতে, ওরা ব্যাংক থেকে আমাকে দিয়ে দিয়েছিল, ওরা দে ওয়ার ভেরি হ্যাপি যে আমি এরকম একটা কাজ পেয়ে রাষ্ট্রপতি সরাসরি নিযুক্ত হয়েছে। জি, এটা তো একটা স্ট্যাচুটরি পোস্টে কাজ করা, ডেফিনেটলি এটা একটা বড় প্রাইড। এটা আমি অহংকার করবার জন্য বলি না, অন্যদের উৎসাহ দেবার জন্য কিন্তু সব সময় বলি যে আমার মতো একটা পিতৃমাতৃহীন মফস্বলের ছেলে, বনে কাটানো, জঙ্গলে বড় হওয়া অনেকখানি সময় ধরে, এরকম একটা মানুষ যদি একটা স্ট্যাচুটরি পোস্টে যেতে পারে কোন রকম অন্য পদ্ধতি ছাড়া, হ্যাঁ, সিস্টেম, ফোন ছাড়া, নিজের যোগ্যতা ইন্টারভিউ দিয়ে, তো
তোমরা অন্যরা কেন পারবে না, অন্যরা বেশিরভাগই কিন্তু আমার তখনকার অবস্থায় যদি তুলনা করি, যেটা ক্লাসে একটু আগে বলেছি, যে ক্লাসেও বলি, তাদের কিন্তু এর চেয়ে বেশি অর্জন করা উচিত। তো এখন ওখানে সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ, ব্যাংক, তারপর এনার্জি রেগুলেটরি কমিশন, তারপরে একই সঙ্গে আমি কিন্তু অনেকগুলো অন্যগুলোর ব্যাপারে বলেছি, আই ওয়ার্ক ফর দিস, আই ওয়ার্ক ফর দ্যাট, কিন্তু পড়ানোর বেলায় আমি কিন্তু একদম অনেস্টলি বলি যে আই প্রিটেন্ডেড টু টিচ। 4টে ইউনিভার্সিটিতে আমি পড়িয়েছি এবং মজার সাবজেক্ট পড়িয়েছি। প্রথমটা ছিল ম্যানেজারিয়াল কমিউনিকেশন, আরেকটা ছিল ইসিজি, ইথিক্স অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স। তা ইথিক্স যেহেতু আমি বলি, আমি ক্লাসে গিয়েও বলতাম যে দেখো কোম্পানিগুলোর বেশিরভাগ, সবাই না, ডেফিনেটলি না, নন, তো যে এত মানে নীতি নৈতিকতার ব্যাপারটা এমন অবস্থা, এমন রূপ নিয়েছে যে প্রত্যেকটা কর্পোরেটের, প্রত্যেকটা না প্রায়, এগুলো সরি আমার ভুল হচ্ছে, অনেক কর্পোরেটের এখন কিন্তু ইসিজি দরকার, মজা করে বলতাম। হ্যাঁ, তো তারপরে পড়াতাম মার্কেটিং ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস। আর সেই সঙ্গে আমার প্রাতিষ্ঠানিক সাংগঠনিক কিছু সংযুক্তি ছিল, যেটা হচ্ছে কচি কাঁচার মেলায় আমি বহু বছর ধরে অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি, এখন আমি প্রবীণ সদস্য। ওখানে কিন্তু আমাকে 3টে খুব আমি পছন্দ করি এরকম 3টে প্রোগ্রামের সঙ্গে জড়িত থাকতে হয়। একটা হচ্ছে কথা নিয়ে কথা, বাচ্চারা কথা বলবে কি করে, তাই না? বাচ্চারা বড়দের সঙ্গে কথা বলতে পারে না, আজকাল তো দেখাই করতে আসে না, চাচা এসছেন, ফুপু এসছেন, হ্যাঁ দেখা করতে আসে না, কথা বলা তো পরের কথা। এমনকি গার্ডিয়ানরা অভিযোগ করেন আমার কাছে, অনুযোগ করেন, ঠিক অভিযোগ না, যে ভাইয়া দেখেন বন্ধুদের সঙ্গে ঠিক মতো কথা বলতে পারে না, একটা পেন চাইবে এমন ভাবে বলে ঝগড়া লেগে যায়, আসলেই কথা বলতে পারে না। আমরা শেখাই না, আমরা গুরুত্ব দিই না ব্যাপারটাকে, গার্ডিয়ান হিসেবে দিই না, হয়তোবা কোনো টিচার যেই গুরুত্বটা তাদের দেওয়া উচিত ওটা ওনারা দেন না। যেই জন্য কচি কাঁচার বেলায় আমরা কথা নিয়ে কথা করি। শিশুদের শিষ্টাচার, এটা তো আরো বেশি জরুরি। শিষ্টতা নেই বলে আজকাল আমাদের সমাজের নানান রকম চেহারা দেখতে হচ্ছে আমাদের। শিষ্টাচার যদি সবাই আমরা মেনে চলতাম তাহলে সমাজ আরো অনেক সুন্দর হতো, যেটা হবে, ডেফিনেটলি হবে। তোমরা যদি এরকম চেষ্টা নাও সমাজকে আলোকিত করার, তাহলে ডেফিনেটলি আমরা হয়তো অন্য একটা সমাজ দেখব। আরেকটা করি আমি সাহিত্য বাসর, ওখানে বাচ্চারা, এটা প্রতি মাসের 3য় শনিবারে হয়, ইয়েতে কচি কাঁচার মেলায়, আমি কেন্দ্রীয়টায় আছি। ওখানে বাচ্চারা টুকটাক যা লিখে আনে, ছড়া, কবিতা, গান, ওগুলো ওরা পড়ে শোনায়। তো আমরা কয়েকজন ওগুলোর উপর আলোচনা করি, 2-একটা শব্দ পাল্টে দিলে ওটার অ্যাপিলটা বাড়ে কিনা, সুন্দর হয় কিনা, এগুলো নিয়ে চর্চা চলে। এটা করে যাই রেগুলার। আর বাংলাদেশ স্কাউটসের সঙ্গে আমার 1970 থেকে, যখন রামগড় গভর্নমেন্ট হাই স্কুলে আমি ছাত্র, ক্লাস 6-এর, তখন আমি স্কাউট, বয় স্কাউট, এবং তখন পাহাড়ে। আর স্কাউটিং এর জন্ম কিন্তু এরকম পাহাড়ে জঙ্গলেই হয়েছিল, যে জন্য আমি মনে করি যে আমি রিয়েল স্কাউটিং এ শুরু থেকেই ছিলাম। এখনো আমি দেখতে চাই কিন্তু রিয়েল স্কাউটিং। আচ্ছা, হ্যাঁ, ধর্ম পালনের বেলায় আমি কিন্তু চাই যে রিয়েলি, যদি রিয়েল রিলিজিয়ন যদি থাকে সেইটি চর্চা করার, এবং শিক্ষার বেলায়ও কিন্তু আমি বলি যে সত্যিকারের শিক্ষিত যিনি, তিনিই শিক্ষিত আসলে। তো এই কাজগুলো, যে ধারাবাহিকতা এবং সংযুক্তির কথাগুলি বলে এই জন্য বলছি যে স্কাউটসে কিন্তু আমার অনেক মানে ইম্পর্টেন্ট রোল প্লে করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। আমি বাংলাদেশ স্কাউটসের ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট, ওটা অনারারি ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমি 2বার ছিলাম, ইউ হ্যাভ টু কংগ্রাচুলেট মি টুয়াইস। কংগ্রাচুলেশনস। তো ওটা ছিলাম। তারপর ডেপুটি ন্যাশনাল কমিশনার পাবলিক রিলেশনস এন্ড মার্কেটিং, ওটা ছিলাম। এখন আমি একটা স্পেশাল ইভেন্টস বলে একটা ডিভিশন আছে, ওইটার যে জাতীয় কমিটি, ন্যাশনাল কমিটি অন স্পেশাল ইভেন্টস, ওইটারও মেম্বার আমি। সেই আর স্কাউটসে বছরে কয়েকটা করে আমাকে নিউজ প্রেজেন্টেশন এবং প্রোগ্রাম প্রেজেন্টেশনের উপর লম্বা, যেমন 2 দিন পরেই যাচ্ছি আমি 3 দিনের জন্য মৌচাকে, ওখানে থাকবো আমি। আমরা দিন-রাত এইগুলো নিয়ে মজা করব এবং শিখবো। এই কাজগুলোই আমার কাজ। আর নিজের আমার একটা কাজ আছে, যেটা শুরুর দিকে হয়তো বা বলেছি, যে আমার একটা স্টোরি টেলিং প্রোগ্রাম আছে 20 ঘন্টার মতো। 20কে কিন্তু আমি পার্সোনালি 20 বলি, হ্যাঁ, কারণ 20কে কেমন বিষের মতো শোনায়, পয়জন।
আর আমি তো প্রোনাউন্সিয়েশন নিয়ে অনেক ফাঁসি। আর কিন্তু কুড়িকে যদি তুমি একটা চন্দ্রবিন্দু দাও, কুড়ি বাড, এখানে একটা লুকোনো ফুল আছে, তাই না? সেই ফুল সৌন্দর্য দিতে পারে, সুরভি দিতে পারে। কুড়ি বলতে আমার সবসময় ভালো লাগে। তো 20 ঘন্টার একটা প্রোগ্রাম আছে ওখানে, ওটাতে ইটস নাইস টু বি নাইসে ওখানে আমরা ওইভাবে শেখাই যে ধরো এটা স্টোরি টেলিং, আমি এটা সূত্রপাত আমরা এইভাবে করি যে হয়তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়েটা কয়েকটা বাণী, বা মাওলানা রুমি যিনি আছেন, অথবা গৌতম বুদ্ধ, মাদার তেরেসা, এনাদের এরকম বড় বড় মনীষীর কিছু বাণী দিয়ে বলি যে এখানে 10টা বাণী দিলাম, তোমরা এখান থেকে তোমার কাছে কোন 3টে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়, 1 2 3 ইম্পর্টেন্স ওয়াইজ এটা লিখে দাও আমাকে। তারপর ওদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিই যে কেন ও তো 8 নাম্বারটাকে শ্রেষ্ঠ বলেছে, টপ, তুমি কেন 3 নাম্বারটাকে বললে? তখন ওকে যুক্তি খণ্ডন করাটা শেখায় ভদ্রভাবে, বিতর্ক সুন্দর অর্থে। তো এরপরে আমি বলি যে ঠিক আছে, তুমি যেটাকে বেস্ট বলছো, অথবা উল্টো যাই মাঝে মাঝে যে কোনটা লিস্ট ইম্পর্টেন্ট, সেইটা কেন লিস্ট সেটা লেখো। মানে এক এক সময় এক এক রকম করে করি। ওটা নিয়ে লিখতে বললে আমি বলি যে তুমি বাংলায় লিখতে চাইলে 5টা বাক্য লেখো, ইংরেজিতে লিখতে চাইলে 3টে বাক্য লেখো। তখন কিন্তু ওর বাছাইয়ের ব্যাপার আসে যে না, 5টা বাক্যে আমার মূল কথাগুলো বলে দিতে হবে, সামারাইজিং, ওই স্কিলগুলো তার মধ্যে আনে বা আসে আর কি। তো এইরকম করে করে মজা করে, আবার অনেক সময় আমরা গ্রুপিং করে দিই, 20টা বাচ্চা 5 জন করে, তখন এই গ্রুপের কাগজগুলো ওকে দিই, বা প্রথমে বলি যে এই গ্রুপের মধ্যে বেস্ট কোনটা তোমরা আগে ঠিক করো, তাই না? তখন ওদের মধ্যে জাজমেন্টটার বিষয় আসে, হ্যাঁ, সূক্ষ্ম জাজমেন্ট, সুবিচার, এগুলো আসে। তারপর ওগুলো দিয়ে 4টা এটা পাল্টে দিয়ে বলি যে এবার ওই গ্রুপেরটা তুমি কাটাকাটি করো, কিভাবে ইমপ্রুভ করা যেত। মানে আসলে ইটস অল ফান ইনফ্যাক্ট। এবং আরেকটা ইভ্যালুয়েশন ফেললো, ওর অত সিরিয়াস কিছু না। এই 20 ঘন্টার মধ্যে কখনো চাইলে আমি এটাকে 16 ঘন্টায় শেষ করে দিই, অথবা 24 ঘন্টায় অনেক সময়, যদি প্রাতিষ্ঠানিক হয়। অনেক সময় ওনারাই হয়তো বলেন যে স্যার বা সালাউদ্দিন ভাই 2টো সেশন রাখেন, আমাদের নিজেদের কাজগুলো একটু আপনি হয়তো একটু দেখে দিলেন, বা আমরাই দেখলাম, আপনি গাইড করলেন। আসলে মজা করতে করতেই যা করা যায় এটা। সালাউদ্দিন ভাই, আমরা যখন বিটিভি দেখতাম, তো বিটিভিতে দেখতাম যে যখনই কেউ নিউজ রিপ্রেজেন্ট করতেন, বা আপনিও যখন নিউজ রিপ্রেজেন্ট করেছেন, একদম শক্তভাবে একটি স্থানে বসে, মানে একদম মুভ করা যাবে না, হ্যাঁ, মানে কোনো নড়া যাবে না, মুভ করা যাবে না, একদম সোজা বলতে হবে। তো আমার কাছে প্রায় মনে হতো যে মানে কিভাবে সম্ভব, যে মনে হচ্ছিল, আমার মাঝে মনে হতো যে কোনো রোবটই হয়তো কথা বলছেন। মানে আমাদের কাছে নিউজ রিপ্রেজেন্ট মানে ছিল বিটিভির একজন মানুষ আসবেন, শক্ত করে এরকম বসবেন, কোনো নড়বেন না, এবং মুখে কোনো হাসি থাকবে না, রোবোটিক্যালি কথা বলে যাবে। আপনি তো 40 বছর বিটিভিতে নিউজ পড়েছেন, আপনি আইএফআইসি ব্যাংকেও ছিলেন, বিভিন্ন ব্যাংক প্রফেশনে ছিলেন, পাশাপাশি নিউজ পড়েছেন। এই ব্যাপারে যদি আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন আমাদের সাথে। না মানে কোনটা এক্সপ্রেশনের উপরে, মানে এক্সপ্রেশনের বিষয়টা, যে মানে রোবোটিক এক্সপ্রেশন, যে আমি মুভ করব না, সম্পূর্ণ সোজাভাবে বসে থাকবো, হয়তো বা নড়া যাবে না। কিন্তু এখন দেখি যে বিটিভি যারা নিউজ রিপ্রেজেন্টার এখন একটু মুভ করেন, তারা একটু ফ্লেক্সিবল হন। হ্যাঁ, কিন্তু আগে যেটা ছিল একদম স্ট্রিক্ট, শক্ত হয়ে বসে থাকবেন, নিউজ রিপ্রেজেন্ট করবেন, পাশে তাকানো যাবে না। এই বিষয়টা যদি একটু বলতেন, তাদের এক্সপ্রেশনের ইস্যুটা খুব ইম্পর্টেন্ট আসলে। যে তুমি যদি এরকম একেবারে যন্ত্র, মানে মূর্তির মতো বানিয়ে দাও, তখন ওই এক্সপ্রেশন গুলো উনি আনতেও পারবেন না, এবং তাতে করে হয় কি, যেইটা ওনারাও চান কিন্তু হয়তো বা নীতির কারণে বা নিয়মের কারণে ওই জিনিসটা বার করে আনতে পারেন না, যে একটু স্বচ্ছন্দ ভাবে বলা। ধরো একটা দুঃখের খবর, একটু আগে আমি যেমন বিজয়ের খবরটা পড়লাম, ওইটাও তো আমাকে একটু, আবার তাই বলে আমি একেবারে হাত পা নাড়িয়ে আনন্দ হুল্লোড় করব না, কিন্তু আমি যে খুশি হয়েছি সেইটার একটা পরিমিতি বোধটা রেখে করতে হবে। তো এইটুকু একটা সময় আমি কিন্তু বলতাম যে কেন অনেক দেশে তো শার্ট পরে ইভেন জ্যাকেটটাও পরেন না, অনেক সময় হাফ স্লিভ পরে একেবারে মানে সহজ স্বচ্ছন্দ পোশাকে এসে পড়ছেন। তো ওইটা হয়তো ওনাদের পলিসিতে তখন ছিল না বলে ওনারা দিতেন না, এখনো দেন না, কিন্তু তারপরেও এখন অনেকখানি এইটি আবার ওই যে প্রাইভেট টিভিগুলোর সাথে যেহেতু এখন একটা ভাব বিনিময় হয়,
প্রতিযোগিতারও খানিকটা ব্যাপার থাকে। এটা আমরা মজা করে বলি যে আমরা তো বসে বসে খবর পড়তাম, তো কিছু কিছু প্রাইভেট টিভিতে দেখি দাঁড়িয়ে পড়ে, তো আরেকটু মডার্ন হলে বোধহয় দৌড়ুতে দৌড়ুতে পড়বে। হ্যাঁ, এটা জাস্ট ফান। কিন্তু কথা হচ্ছে যে না, একটা প্রাণবন্ততা রাখতে হবে। তবে এইখানে না আমি আবার ওই যে পরিমিতি বোধটাতে আমি স্ট্রেস করতে চাই। এখানে আবার দুই পক্ষই ভুল করেন। হ্যাঁ, যারা বলেন যে না বেশি ইয়ে হওয়া যাবে না, রিজিড হওয়া যাবে না, সে তারা একরকম ভাবে ইয়ে করেন। আবার কেউ কেউ এটাকে বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে যান যে উনি গান গাইতে এসছেন নাকি খবর পড়তে এসছেন, তার পোশাক আশাক, অলংকার বা সাজগোজ, মেয়েদের বেলায় তো আই ক্যানট অর আই ডোন্ট নেম ইট রাদার হয়, যেটা কিন্তু খবরের সঙ্গে যায় না। অথচ আবার বয়সের ব্যাপারও আছে, যে অনেক সময় হয়তো ভাবেন যে না এত এজের পরে পড়লে এটা ভালো দেখায় না, অথচ আমরা বড় বড় টেলিভিশন, আমি এখানে নাম বলি যে ধরো বিবিসি বা আরো আল জাজিরা বা DW ডয়েচ ওয়েল বা CNN, ওখানে কিন্তু একেবারে ইভেন ভুরু পেকে গেছে ওনারাও পড়ছেন, এবং অনেক অনেক মানে কি বলে এলিগেন্স নিয়ে পড়ছেন। এখন কথা হচ্ছে যে আমাকে ওগুলোর মানে বুঝতে হবে প্রথমে। আমি যদি যেখানে বসে আছি সেখানে বসে থেকে আমি যদি ওগুলোর মানে বুঝি, এলিগেন্স কাকে বলে, লাইভলিনেস কাকে বলে, আবার রেসপন্সিবিলিটি কাকে বলে, এগুলো সব মিলিয়ে যদি আবার ওটা তো তোমার স্ক্রিপ্টটাকে কিন্তু ইয়ে হতে হবে। স্ক্রিপ্টটা তুমি রেখেছো একটা আর্কেইক ভাষায়, হ্যাঁ, 200 বছর আগের বাংলা নিয়ে এসে বলছো, যেমন ঘটিকা, 5 ঘটিকা, 3 ঘটিকা, এটা যদি বলো, হ্যাঁ, রবিবার বলো, তাহলে তুমি আর স্বচ্ছন্দে কিভাবে কথাটা বলবে? তো সুতরাং শুধুমাত্র, সরি আবার ভুল বললাম, শুধু ইয়েতে বহিরঙ্গের কথা ভাবলেই চলবে না, বা শুধু পোশাক আশাক বা সাজগোজ এগুলোর কথা ভাবলেই চলবে না, তোমার আরো গভীরে যেতে হবে। তোমার স্ক্রিপ্টটা কিন্তু মানানসই কিনা, তুমি আধুনিক বাংলাটা তুমি রবিবার লিখেছো না রোববার লিখেছো, হ্যাঁ, এখানেও কিন্তু তোমার একটা ব্যাপার আছে। ওই যেটা বললাম যে অদ্য রোজ শুক্রবার, এইভাবে যদি পড়ি, আছে অনেক নোটিশ আমি এখনো দেখি, হ্যাঁ, অদ্য রোজ শুক্রবার এইভাবে আসছে। তো এখন বিষয়টা কি সালাউদ্দিন ভাই এরকম, আমি কি তোমার জবাব দিতে পেরেছি? হ্যাঁ, বিষয়টা কি এরকম, আমি একটু সাম আপ করে যদি, বিষয়টা এরকম যে বর্তমান অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে অবশ্যই সেখানে একটা নৈতিকতা বোধ রেখে, সাজের ক্ষেত্রেও, বলার ক্ষেত্রেও, এক্সপ্রেশনের ক্ষেত্রে রেখে যেটা গ্রহণযোগ্য সেইভাবে প্রেজেন্ট করা। এখন আমি যদি দৌড়ে দৌড়ে নিউজ রিপ্রেজেন্ট করি, সেটা তো হবে না। এটা একটা পর্যায়ে বা একটা নীতির মধ্যে রেখে, এটা লিমিটেশনসে রেখে কাজ করতে হবে। এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আপনার সাথে কথা হচ্ছিল যে আপনি বেশ বাংলাদেশে অনেক প্রফেশনালদের অনেক ট্রেনিং করাচ্ছেন, এবং অনেক, আমি নিজেও জানি, ব্যক্তিগতভাবে জানি, 1-to-1 অনেক ট্রেনিং সেশন আপনার কাছে নিচ্ছেন বাংলাদেশের অনেক বড় অর্গানাইজেশনে, তাদের ভাষার শুদ্ধতার জন্য, ইংরেজিতে, বাংলাতে, আরো বেশ কিছু বিষয়, এমনকি আপনি তাদের বিভিন্ন মিটিং এর অনেক বিষয় কন্টেন্টও আপনি কালেক্ট করে দিচ্ছেন। এই ক্ষেত্রে আমরা ঢাকা পডকাস্ট, আমাদের যারা সাবস্ক্রাইবার্স আছেন তাদের জন্য আপনার কাছ থেকে একটা অফার আশা করছি, এবং আপনি যদি এটা একটু বিস্তারিত বলেন যে আপনি এই ট্রেনিং সেশনটা কিভাবে নিচ্ছেন। আচ্ছা, তার আগে আমি আমার দুঃখের কথাগুলো বলি। দুঃখটাই প্রয়োজনীয়তাটাকে টেনে নিয়ে আসবে, ঘাড়ে ধরে টেনে নিয়ে আসবে। সেটা হচ্ছে যে একটা বড় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, আমারই স্নেহভাজন, ও একটা বন্ধুত্বের খাতিরে আর কি বলে, সালাউদ্দিন ভাই আমার এটা একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন আছে, একটু দেখে দেবেন। তো আমার তো এগুলো খুব আনন্দ লাগে, মজা লাগে। ওর সঙ্গে অনেক বছর দেখা হয় না, এই সুবাদে তো কথাটা হলো, তাই না? এগুলো আমি খুব আনন্দের সঙ্গে কিন্তু করি। আমিও আমার অনেক কিছু অন্যদের দেখাই, হ্যাঁ, যেমন একটু প্রসঙ্গের বাইরে গিয়ে বলি যে আমার চেয়ে 10 বছরের বড় ভাই বা বোন, মানে আপা বা ভাইয়া, ওনারা নিউজ পড়তে গিয়ে আমাকে কিন্তু ফোন করতেন, সালাউদ্দিন এই যে দেখছি অঙ্গীকারাবদ্ধ লেখা স্ক্রিপ্টে, এটা কি ঠিক আছে? আমি বললাম না আপা, ঠিক তো নেই, এটা অঙ্গীকারবদ্ধ। বললো এই যে দেখো কাণ্ড, আমি তো পড়েই ফেলতাম তুমি না থাকলে। কি স্নেহ নিয়ে বলেন, তাই না? তো আবার এটা একটা সিন। আর একটা উল্টো সিন আছে যে আমাকে বলে, ভাইয়া, আমি কিন্তু অনেকের অডিশনে ছিলাম, আমি বলি যে তোমরা যখন পড়বে আমাকে কিন্তু বলো। আমি অনেক সময়, তখন ড্রাইভার ছিল না, গাড়ি চালিয়ে আমি গাড়ি পার্ক করে আলাদা করে নোট নিয়ে শুনতাম, যেহেতু আমাকে বলছেও ভাই একটু শুনে দিন,
আমি কিন্তু আমার উইথ অল সিরিয়াসনেস এগুলো করতাম। পরে যখন বলতাম যে তোমার এই প্রনাউন্সিয়েশনটা স্ট্রেসটা, যে ধরো প্রজেক্টকে তুমি প্রজেক্ট বলেছো, হ্যাঁ, বা ডেভেলপমেন্ট, এটা ঠিক হয়নি, তখন বলে কি পড়া যায়। তো এরপর আমি কেন ওকে গিয়ে আবার এরপরে সেধে গিয়ে ওকে তো পরামর্শ চায় না, কিন্তু ওর চাইতে ধরো 30 বছরের বড় আপা কিন্তু আমাকে স্বচ্ছন্দে বলছেন যে, তো এতে কিন্তু আপারই ভালো হলো, তাই না? আমিও স্নেহ পেলাম, আর আমি তো কোথাও এটা বলবো না যে উনি বলেছেন। আমি এটা না, আমি নাম বলিনি, আমি অ্যাটিচিউডটার কথা বলছি যে কত চমৎকার যে আমার ভুল হতেই পারে, আমার যে 10 বছরের ছোট একজনের কাছে আমি জানতেই পারি। লাভটা তো হচ্ছে যে আমার প্রতিষ্ঠানের দুর্নাম হলো না, আমার দুর্নাম হলো না, এটা অ্যাটিটিউডিনাল ব্যাপার। হ্যাঁ, তো এখন ওই যে বলছিলাম যে উনি স্ক্রিপ্টটা দিয়েছেন এবং দিয়ে ওখানে লিখেছেন যে ব্যাংকের কথা, তো উনি বলছেন যে আমাদের ব্রেক ইভেন্ট টি দিয়ে শেষ হয়েছে, ব্রেক ইভেন্টে আমরা যাব এত তারিখ এত সালে, বা এই ব্রাঞ্চটা কিছু একটা কথা। তো পরে আমি একটু ভাবলাম কি ওনার টাইপও হয়েছে কিনা, টাইপিং মিস্টেক কিনা, তো ভেতরেও দেখলাম ব্রেক ইভেন্টস লেখা। পরে আমি এমনি কথায় ওনাকে ফোনে কথা যখন বলছিলাম, তো দেখলাম যে উনি কথাতেও আমাকে খুব একেবারে অবলীলায় বলে যাচ্ছেন ব্রেক ইভেন্ট। তখন আমার খুব কষ্টই হলো যে ইনি হয়তো একটা ন্যাশনাল লেভেলে বা অন্য বাইরের লোকেদের সামনে ব্রেক ইভেন্ট বলে যাবেন। তো এইটা ভেবে আমি একটা নিয়েছিলাম যে ঠিক আছে 1-to-1ও হতে পারে, যে ধরো বড় একজন মাপের মানুষ, ওনাকে হয়তো ওনার AGM এ কথা বলতে হয় চেয়ারম্যান হিসেবে বা এরকম, তো ওনাদের ক্ষেত্রে 5 মিনিট 10 মিনিটের যে কন্টেন্টটা, এটা আমি দেখে দিতে পারি। এখন হয়তো উনি আমার কাছে সময় নিলেন বা একটা জায়গা স্পট ঠিক করে আমরা হয়তো ওনার যে 10 মিনিটের যে সেশনটা, এইটা নিয়ে হয়তো বড় জোর 1 ঘন্টা বা আধা ঘন্টা খরচ করলে মোটামুটি, এমন না যে উনি তো নিউজ প্রেজেন্টার হিসেবে বলবেন না, উনি একটা বড় ব্যাংকের বা বড় একটা কোঅপারেটের হর্তাকর্তা হিসেবেই বলবেন, হ্যাঁ, যেখানে ক্যামেরা থাকবে, যেটা নিউজে যাবে। তো সুতরাং ওনাকে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড রেখে কিন্তু কথাটা বলতে হবে। তো সেখানে আমি ওই রকম করি যে যদি উনি আগ্রহী হন, তখন এই ক্ষেত্রে আমি করি কি ওনার কিছু ভিডিও চাই বা অডিও চাই বা লেখা চাই। যেমন লেখাটা পেয়েছি বলেই তো ব্রেক ইভেন্টের কথাটা জেনেছি। তো এখন হয়তো ওনার এমডি ওটা কখনো খেয়াল করেননি, কিন্তু একদিন যদি চেয়ারম্যান খেয়াল করেন, তখন কিন্তু এমডি বিব্রত হবেন। হাউ কাম হি বিকামস an additional ম্যানেজিং ডিরেক্টর? শুধু ব্রেক ইভেন্ট বলতে পারলেই এমডি হবেন আর না পারলেই হবেন না, আমি এটা অবশ্যই বলবো না। কিন্তু কথা হচ্ছে যে এইরকম একটা বেসিক শব্দ যেটা একেবারে প্রফেশনাল অফিসাররাই জানে, উনি কেন জানেন না, তাই না? সালাউদ্দিন ভাই, যে আপনার যে ট্রেনিং প্রোগ্রামগুলো আছে এখন, যে ট্রেনিং প্রোগ্রামগুলো, সেই ক্ষেত্রে এটা কিভাবে, এটা যদি একটু আমাদের সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে, সবার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু বলতেন, যে আমাদের এখান থেকে অনেকে হয়তো আপনাকে ফোন দিবেন এই কোর্স করার জন্য, সেক্ষেত্রে আমরা যেটা চাচ্ছিলাম যে আপনি প্রথম যারা 10 জন বা 20 জন আপনাকে ফোন দিবেন, তারা আপনার কাছ থেকে একটা ফ্রি একটা সাপোর্ট পাবেন। ডেফিনেটলি আমি এটা আমি কিন্তু একটা পবিত্র দায়িত্বের মতো মনে করি। আল্লাহ আমাকে 64 বছর খুব সুস্থতার সঙ্গে বাঁচিয়ে রেখেছেন। আমার মতো একটা মফস্বলের পিতৃমাতৃহীন ছেলেকে আল্লাহ যথেষ্ট সম্মান দিয়েছেন, যেটা আমি কল্পনাও করতে পারি না। প্লাস আমি এমন কিছু জিনিস শিখবার সুযোগ পেয়েছি বা আমার অ্যাক্সেস পেয়েছি যেগুলো কিন্তু আমি ভাবতেও পারি না। আমার চাইতে অনেক ব্রিলিয়ান্ট, অনেক সাকসেসফুল সেই অর্থে তাদেরও কিন্তু অনেক সময় এই সুযোগগুলো হয় না, যেটা আল্লাহ আমাকে দিয়েছেন। আমার দায়িত্ব আছে যে, সরি আই স্টপড ইউ, দায়িত্ব হচ্ছে কি যে আমি তো আমাকে ফিরিয়ে দিতে হবে, তাই না? এবং কিছুদিন আগে আমি একটা লেখা পড়েছি যে ডাই এম্পটি, তুমি তোমার পোশাক আশাক কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না, তোমার পদবি, এখানে কটা তারা বা কটা মুকুট, কিচ্ছু নিয়ে যেতে পারবে না, তোমাকে ছোট্ট 3টে কাপড়ে পেঁচিয়ে চলে যেতে হবে। এবং উনি বলেছে, ওখানে বলা আছে ডাই এম্পটি, তুমি যা যা শিখেছো, অভিজ্ঞতা, জ্ঞান, অভিজ্ঞান, কোনো কিছুই তুমি নিয়ে চলে যেও না, এগুলো দিয়ে যাও। এটা প্রচন্ড স্বার্থপরতা। এই যে এই কথাগুলো একটু খোলসা করেই বলছি যে হ্যাঁ, আমার কিন্তু রেসপন্সিবিলিটি আছে যে আমি সবার কাছ থেকে এত কিছু পেয়ে নিশ্চয়ই এসেছি। বাবা মা ছিলেন না, আমি এত ভালো ভালো সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, এমনি তো দেননি, অনেকের কন্ট্রিবিউশন আছে। তো সেগুলো তো আমি ওনাদের ফেরত দিতে পারবো না,
আমি হয়তো এনাদের দিতে পারবো। এনাদের মধ্যে ঠিক আমি আমার যে এই প্রোগ্রামটা আমি ধরো তোমাদের মাধ্যমে আমি সুযোগ চাইবো তোমাদের মানে প্রচারণার জন্য, যে হ্যাঁ তোমাদের মাধ্যমে কেউ যদি আমার কাছে আসেন, প্রথম 10 জনের জন্য আমি এটা ফ্রি করবো। সালাউদ্দিন ভাই, আপনার এই সেশনটা কতদিনের জন্য হয়, কয় মাসের জন্য? এটা আসলে যদি ইটস নাইস টু বি নাইস প্রোগ্রামটার নাম, ইটস নাইস টু বি নাইস, সুন্দর হওয়াটা সুন্দর, হোনিং ইয়োর সফট স্কিলস, ওটা হচ্ছে ট্যাগলাইন। হোনিং মানে শার্পনিং, যত সফট স্কিল আছে, এটা শুধু কিন্তু বাংলা ইংরেজি শেখা বলা ওটা না, অন্যান্য বিইং নাইস এজ এ নেইবার, বিইং নাইস এজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, তখন তোমার কিছু আইন কানুন মেনে চলার বিষয়টা আসে, এবং বিইং নাইস এজ এ সিটিজেন অফ দ্য প্ল্যানেট অ্যান্ড বিইং কাইন্ড টু দ্য পিপল অফ দ্য প্ল্যানেট, এগুলোও কিন্তু আমি আলোচনা করি, মানে গল্পের মতো করে করি। মানে এখানে 20 ঘন্টা লাগে, 20 ঘন্টা লেগে যায়, 20 ঘন্টা সেশন, সেটা আপনার সাথে কথা বলে। এখন এটা 2 ঘন্টা করে 10 সেশন হতে পারে, এটা 1 মাস বলা যাবে না, কারণ আমি যদি 3 দিন পর পর নিই 1 মাস, 6 দিন পর পর নিলে 2 মাস। তো কিন্তু মোট কথা হচ্ছে যে 20 ঘন্টার ব্যাপার, 2 ঘন্টা করে 10 সেশন, অথবা 1 ঘন্টা করে 20। আর এর মধ্যে কারো যদি কাস্টমাইজ করতে হয়, হয়তো ওনাদের যে সংগঠন বা প্রতিষ্ঠান আছে সেখানকার কিছু লেখালেখি বা সার্কুলার অ্যাডভার্টাইজমেন্ট, অথবা ওদের কোনো পিভিসি, ওগুলো দেখে অ্যানালাইজ করলাম, সেখানে হয়তো বাড়তি কিছু সময় লাগতে পারে। এটা একেবারে কেস টু কেস ভ্যারি করবে। আমরা এখানে যে ফ্রি যে আমরা 10 জনকে দিচ্ছি, তাহলে আপনার পক্ষ থেকে চমৎকার। আচ্ছা, জানি না কে কাকে। আমরা আমাদের সাবস্ক্রাইবার উদ্দেশ্যে সকলকে বলতে চাচ্ছি, আমাদের সালাউদ্দিন ভাই, আপনারা জানলেন উনি আসলে যে নাইস টু নাইস যে কোর্স বা সেশন নিচ্ছেন, সেখানে প্রথম যে 10 জন সালাউদ্দিন ভাইকে ফোন দিবেন, আপনারা হয়তো আমাদের নিচেই সালাউদ্দিন ভাই নাম্বার পেয়ে যাচ্ছেন অলরেডি, এবং আমাদের ডিসক্রিপশন বক্সেও ডিটেলস দেওয়া থাকবে। তো সেখান থেকে আপনারা সালাউদ্দিন ভাইকে ফোন দিবেন, এবং ফোন দিয়ে আমাদের ঢাকা পডকাস্ট এটা অবশ্যই মেনশন করে ফোন দিলে প্রথম যে 10 জন আছেন, 10 জন এই 20 ঘন্টার সেশন সম্পূর্ণ ফ্রি পাবেন, এবং আরো যারা আছেন তারা স্পেশাল অফার পাবেন। তো আমরা আশা করছি আপনারা সবাই এই কোর্স এনরোল করবেন। সালাউদ্দিন ভাই, আমার লাস্ট কোয়েশ্চেন আজকের অনুষ্ঠানে, আর সেটা হচ্ছে যে আপনার সাথে কথা হচ্ছিল সাদাকা নিয়ে। জি, তো সাদাকা নিয়ে যদি আপনি কিছু বলেন। আসলে সাদাকা তো মনে হচ্ছে যে ভালো কাজ, তাই না? অনেকে আমরা ভাবি সাদকা দেন, দান করেন, ওরকম না। আমাকে এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, আমি তো বহু বছর ধরে মানুষের সঙ্গে সহজেই যুক্ত হয়ে পড়ি। আমি ছোটবেলা থেকে আমি কিন্তু একসময় অতুল প্রসাদ, রজনীকান্ত এদের গানগুলো করতাম। তো ওখানে একটা গানের 2টো লাইন আমি আমার লেখাতেও লিখি, আমার পরিচিতিতে লিখি, যে আমায় রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই, দুজন যদি হতো আপন, হতো না মোর আপন সবাই। এটা আল্লাহ তাআলার ইচ্ছে, উনি বাবা মা দুজনকে নিয়ে গেছেন, দুজন যদি আপন হতেন তাহলে হয়তো সবাই আমার আপন হতো না, কারণ আমি খুব নিজেকে প্রোটেক্টেড ভাবতাম, সেফ ভাবতাম। তো যেহেতু আমার মাথার উপর কেউ নেই, সেহেতু আমার প্রত্যেককে আপন করে নিতেই হয়েছে। আই হ্যাড টু বিফ্রেন্ড পিপল, সবার ঘনিষ্ঠ। তো সেই জন্য আমার না মানে খুব সহজেই মানুষের সঙ্গে সম্পর্কগুলো স্থাপন করি। তো সেই জন্যে তোমার প্রশ্নটা ছিল কি, সাদাকা, রাইট? তো সেই জন্য এই ভালো সম্পর্কের কারণে অজস্র বয়সী মানুষ আছেন যারা কোনো না কোনোভাবে আমাকে ভালো একটা টিপস পেলেই আমাকে জানান, একটা তথ্য পেলে জানান, অনেক কিছু পাঠান, লিঙ্ক পাঠিয়ে দেন। তো এখানে একটা লিঙ্ক আমি পেয়েছিলাম বেশ বছর আগে, এটা আমি আমার অনেক সেশনে দিই, এটা এমনি জাস্ট দিই, যে 17টা সাদাকার একটা লিস্ট আছে, এবং ওখান থেকে ভালো ইংরেজিও শেখা যায়, সুন্দর করে সাবটাইটেল, ওখানে আমি স্পেলিং শেখাই, ইংরেজিটা শেখাই, সেই সাথে মূল কথাটাও আলোচনা করি। ওটা আর শেখাই বলছি না, যে ওখানে 17টা সাদাকার, এমনকি একজন মানুষ অসুস্থ হয়েছেন, তাকে তুমি দেখতে গেলে, দেখে তাকে একটু প্রবোধ দিয়ে এলে, সান্ত্বনা দিয়ে এলেন, সুস্থ হয়ে যাবেন, 2টো ফল নিয়ে গেলে, হ্যাঁ, বা নিলে না, ওটা আবার যদি অ্যালাউ না করে, হাইজিন ব্যাপার আছে ওখানে, আবার উল্টো কাজ করতে যেও না। বা এমনও যদি থাকে যে দূর থেকে দেখতে হবে, ইনফেকশনের ব্যাপার আছে, সেগুলো মেনেও, মানে দেখতে যাওয়া মানে হচ্ছে যে উনি ফিল করলেন যে এই মানুষটা আমার এটা অবশ্যই। এবং ওই আমার যদ্দূর মনে পড়ে, ওই 17টা সাদাকা এত চমৎকার করে বর্ণনা করা আছে, যেখানে আসলে
have to, there is no cost of doing that. হ্যাঁ, ওই সাদাকা কোনো খরচা লাগে না, খরচা ছাড়াই মানে কোনো রকম মানে you don't have to spend, কোনো রকম খরচ ছাড়াই তুমি কিন্তু ওই সাদাকাগুলো করতে পারো। এবং এইগুলো যদি আমরা আসলে আজকাল গার্ডিয়ানরা বাচ্চাদের সঙ্গে ওইভাবে ঘনিষ্ঠ হয় না বলে জানাবার সুযোগগুলো পায় না। মানে হাসি মুখে কথা বলাও তো একটা, হ্যাঁ অবশ্যই হাসি মুখে কথা বলা। এবং আমি যেখানে যোগ ব্যায়াম করতে যাই, আমি কিন্তু মানে প্রায় প্রতিদিনই যাই, ওটা হচ্ছে আলফা যোগা সোসাইটি বলে রমনা পার্কে একটা সোসাইটি আছে। তো ওখানে আমরা কিন্তু যখন প্রতিটা আসনের মানে প্রায় 30 থেকে 40টা আসন করি আমরা ঘন্টা দেড়েক, মাঝে মাঝে সব আসনে চলে যাই। এবং সব আসনে গিয়ে আমরা কিন্তু তখন উনি এরকম কিছু অ্যাফার্মেশনের কথা বলেন যে আমি নিজেকে বিলিয়ে দেব, হ্যাঁ, মানুষের কল্যাণে, খুব চমৎকার চমৎকার করে এগুলো যখন কেউ সত্যি সত্যি শান্ত মনে নিজেকে নিজে শোনাবার জন্য বলে, তখন কিন্তু ধীরে ধীরে ওর মনে এই ভাবনাগুলো প্রথিত হয়ে চলে আসে। তো এগুলো বাবা মাও আসলে আলাপ করবেন, এবং মানুষ যখনই সুযোগ পায় ভালো কিছু কথা, এটা স্কুল থেকে আসতে পারে, সোসাইটি থেকে আসতে পারে। এবং আমরা যে কচিকাঁচার মেলা এগুলো করি, কচিকাঁচায় যখন শিশুদের শিষ্টাচার করি, তখন কিন্তু এই ধরনের মজার, যেমন আমাদের বুয়েটের একজন আর্কিটেকচারের প্রফেসর আছেন আহসান ভাই, উনি যখন, আমরা তো বসে থাকি মজা করে করে বলি, উনি কিন্তু ওনার ভিডিওতে দেখান যে শুধু মানুষের সঙ্গে না, মানে ইনঅ্যানিমেট প্রাণহীন যারা, তাদের সঙ্গেও তোমার ভালো ব্যবহার করতে হবে। তুমি যদি পানির সঙ্গে ভালো ব্যবহার না করো, উনি একটা জাপানিজ স্লাইড দেখিয়েছেন যে পানির তখন এত বিরক্ত হয় যে ওগুলোর ভীষণ রকম রিঅ্যাক্ট করে মলিকুলগুলো, এবং ওই পানিটা তোমার মঙ্গল চাইবে না। আচ্ছা, এবং এটা জাপানিজদের ওইভাবে শেখানো হয়। তা এই কথাগুলো যদি উপযুক্তভাবে আমরা স্কুলে বা পাড়ায় কোনো না কোনো মেকানিজমের মাধ্যমে সামনে নিয়ে যেতে পারি, সোসাইটিটাও কিন্তু অনেক সুন্দর হবে, সমাজটাও সুন্দর। সালাউদ্দিন ভাই, আমাদের প্রত্যেক এপিসোডে আমাদের যে গেস্টরা আসেন তাদের একটা সিগনেচার আমরা রাখি, অটোগ্রাফ রাখি আমাদের মাগে। আচ্ছা, তো এইটা হচ্ছে আপনার মাগ। আচ্ছা, আর আমি আপনাকে পেন দিচ্ছি, এখানে আপনাকে একটা সিগনেচার দিতে হবে। আচ্ছা, পিছনে এবং কিছু একটা মেসেজ লিখতে হবে। আচ্ছা আচ্ছা, মেসেজটা একটু আগে আমার এক বন্ধু, আমি ওর মানে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, তখন ও বলছিল যে এত শুদ্ধ তোমার কি দায়িত্ব পড়েছে, তুমি কেন বলো। তখন আমি ইনস্ট্যান্টলি আমার যে ভাবনাটা মনে এলো, ওটা হচ্ছে লিখেছিলাম যে যুদ্ধ শুদ্ধতার, ভালোই লাগুক মন্দ লাগুক দিতেই হবে ছাড়। ছাড় কেন দেবো, শুদ্ধতাকে ধরেই রাখি। আমি ভাবছি যে ওইটাই, কারণ আসলেও তো সবার মধ্যেই আল্লাহ যেহেতু সুন্দর চান দেখতে সবাইকে, তো সৌন্দর্যের জন্য, শুদ্ধতার জন্য যুদ্ধ তো করতেই হবে। ধন্যবাদ সালাউদ্দিন ভাই, আমি এখানে রেখে দিচ্ছি। আপনি যখন নেক্সট টাইম আসবেন ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আপনার এই মার্কটা আছে। কোনো এক সময় হয়তো আমরা অকশনও করতে পারি। সালাউদ্দিন ভাই, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে চাই আপনার গান দিয়ে। আচ্ছা, গানের সাথে সাথেই আমাদের পডকাস্টে শেষ হচ্ছে, অগ্রিম বিদায় নিয়ে দিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অতুল প্রসাদের ওই গানটা যদি আপনি
আমি আমায় রাখতে যদি আপন ঘরে, নাকি পারিব না এই কথাটি? পারিব না এই কথাটি। আচ্ছা, এটা হচ্ছে যে কিছুদিন আগে আমি গ্রামে গেছিলাম। আমি আজকাল গ্রামে যাওয়া শুরু করেছি আমাদের। তো ওখানকার বাচ্চারা গান শিখতে আসে। বাতিঘর নামে আমাদের একটা ছোট্ট অর্গানাইজেশন এক বন্ধু করে দিয়েছেন, আমরা ওদের কাছে ওখানে বাচ্চাদের শেখাতে যাই। তো ওখানে বাচ্চাদের গানের অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমি বললাম যে অনেক বাচ্চা গান গাইতে চাইছে না, বলছে যে পারবো না। আমি তখন বললাম যে দেখো, প্রতুল মুখোপাধ্যায়, এটা আসলে একটা বিখ্যাত ছড়া, আমরা ছোটবেলায় পড়েছি, যে পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা বলিও না, বলিও না। এইরকম ভাবো একবার, 5 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো পরখ তাহার, একবার না পারিলে দেখো শতবার। তো এটা করবো, চলছে। হ্যাঁ হ্যাঁ, আপনি গান করেন শেষ। হা 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 পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার, পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার, 5 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কি না পারো করো পরখ তাহার, একবার না পারিলে দেখো শতবার, দেখো শতবার শতবার শতবার, একবার না পারিলে দেখো শতবার। আহা হা 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 আহা হা হা আহা হা হা আহা হা, পারিব না বলে মুখ করিও না ভার, ও কথাটি মুখে যেন শুনি না তোমার, পারিব না বলে মুখ করিও না ভার, ও কথাটি মুখে যেন শুনি না তোমার, অলস অবোধ যারা কিছুই পারে না তারা, অলস অবোধ যারা কিছুই পারে না তারা, তোমাকে তো দেখি না কো তাদের প্রকার, তবে কেন পারিব না বলবার বার, পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার, পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। অবশ্যই তুমি পারবে। অসাধারণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের, ভালো থাকবেন। ঢাকা পডকাস্টের আজকের সমাপ্তি এখানেই। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।